শুরু হয়েছে। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা যারা আমাকে শুনছেন, আমাকে শোনা যায়? তো সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের যে ক্লাস আমরা নিতে যাচ্ছি, আজকের যে ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়গুলির সাথে সম্পৃক্ত সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ টপিক। বাংলাদেশ বিষয়গুলির সাথে সম্পৃক্ত একটা গুরুত্বপূর্ণ টপিক। আমরা এই টপিকের উপর ক্লাসটা নিব আজকে। সেটা হচ্ছে ভূগোল, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা। আপনারা সবাই জানেন ভূগোল, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা এই টোটাল বিষয় থেকে ১০ মার্কের প্রশ্ন আসে। এই ১০ মার্কের প্রশ্নের মধ্যে ৫টি অধ্যায়ে ভাগ করা হয়েছে। ৫টি অধ্যায় থেকে প্রতিটি অধ্যায় থেকে ২ করে ৫ অধ্যায় থেকে ১০ মার্কের প্রশ্ন আমরা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ভূগোল অংশ থেকে পাবো। আমরা সেই আজকের ভূগোল এবং পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা সেখান থেকে শুরু করতে যাচ্ছি। মূলত আমি ২টি অধ্যায় আজকে কভার করার চেষ্টা করব, যেখান থেকে ৩ থেকে ৪ মার্কের প্রশ্ন আপনি কমন পাবেনই। আমরা ভূগোল, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের পরিবেশ। আপনারা যারা আমাকে শুনছেন, আপনারা একটু আমাকে রেসপন্স করে জানাতে পারেন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব। আজকে প্রথম যে টপিক সেটা হচ্ছে বাংলাদেশের পরিবেশ। এই অধ্যায় থেকে ২ মার্কের প্রশ্ন আসবেই। প্রকৃতি, বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি, সম্পদ ও চ্যালেঞ্জ। প্রকৃতি, সম্পদ ও চ্যালেঞ্জ, এইটা দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায় থেকে ২ মার্কের প্রশ্ন আসবেই, আমরা অনেকটাই কনফার্মলি বলতে পারি। তো বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি, সম্পদ ও চ্যালেঞ্জের আজকের যে ২ মার্কের প্রশ্ন যদি আপনারা কনফার্ম করতে চান, আমরা আশা করছি আজকের ক্লাসটা আপনাদের খুব উপকারে আসবে। তো এইটুকুই হচ্ছে আমার আলোচনা শুরু। বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি, সম্পদ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে গেলে আমি প্রথমে যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে বাংলাদেশের ভূ প্রকৃতি। আমি বাংলাদেশ শব্দটা লিখলাম না, অবশ্যই আমরা যেহেতু বাংলাদেশ বিষয়গুলির ক্লাস নিচ্ছি তাহলে বাংলাদেশ নিয়ে আলোচনা করছি। ভূ প্রকৃতি হচ্ছে আমাদের প্রথম বিষয়। ছোট ছোটবেলা থেকে আপনি জানেন, ছোটবেলা থেকে আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, ছোটবেলা থেকে বাংলাদেশকে বলা হয় পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ। তাহলে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ নাম হচ্ছে বাংলাদেশ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। এটা একটা বাংলাদেশ সম্পর্কে একটা কমন বৈশিষ্ট্য। পৃথিবীর বৃহত্তম, সবচেয়ে কমন একটা ক্যারেক্টারিস্টিক্স, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশের ভূপ্রকৃতিকে যদি আমরা একটু ক্লারিফাই করি, বাংলাদেশের ভূপ্রকৃতি কেমন, এটাকে বলা হয় বাংলাদেশের বৃহত্তর ভূমি হচ্ছে উর্বর সমভূমি। বাংলাদেশের ভূমি হচ্ছে উর্বর সমভূমি। আমি বাংলাদেশের ভূপ্রকৃতিকে ভূমিরূপের গঠন অনুসারে একটু আলোচনা করব। আমরা একটু মানচিত্রের মাধ্যমে বাংলাদেশের ভূমিরূপের গঠনের দিকে যাব। আমরা যদি আপনারা একটু দেখেন, আমি যদি একটু বাংলাদেশের মানচিত্রটা অঙ্কন করি, আমরা অনেকটা বাংলাদেশটা একটু, আপনারা অনেক সুন্দর করে মানচিত্র রাখবেন নিঃসন্দেহে, আমার মতো এরকম না। বাংলাদেশের মানচিত্র যদি আমি অঙ্কন করি তাহলে আমরা যেটা দেখতে পাই, এটা হচ্ছে বাংলাদেশ। তাহলে বাংলাদেশের এই মানচিত্রের অবস্থান যদি বাংলাদেশ হয়ে থাকে, আমরা বাংলাদেশের ভূমির রূপ অনুসারে, তাহলে এই বাংলাদেশকে ভূমির গঠনগত অনুসারে ৩ ভাগে ভাগ করা হয়। আপনারা, আমি যদি একটু আপনাদের জানতে চাই বাংলাদেশের ভূমি রূপের গঠন অনুসারে বাংলাদেশের ভূমি কত প্রকার, একটু আপনারা যদি রেসপন্স করেন। বাংলাদেশের, হ্যাঁ, বাংলাদেশের ভূমিরূপের গঠন অনুসারে বাংলাদেশের ভূমিকে, বাংলাদেশের ভূপ্রকৃতিকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। আমি আবার একটু জানতে চাচ্ছি, তাহলে ভূমিরূপের গঠন অনুসারে আপনারা যারা, আমি ইতিমধ্যেই বলেছি, আপনাদের কাছ থেকে আমি একটি ফিডব্যাক জানতে চাই। বাংলাদেশের ভূমিরূপের গঠন অনুসারে, ভূমিরূপ গঠন অনুসারে বাংলাদেশের ভূপ্রকৃতি কত প্রকার, একটু যারা জানলেন তারা একটু কমেন্ট করে জানান। ভূমিরূপ গঠন অনুসারে ভূপ্রকৃতি কত প্রকার? ভূমিরূপ গঠন অনুসারে ভূপ্রকৃতি কত প্রকার? বাংলাদেশের ভূপ্রকৃতি হচ্ছে ৩ প্রকার। আমরা একটু আলোচনা বললাম, ভূমিরূপের গঠন অনুসারে বাংলাদেশের ভূমি ৩ প্রকার। ভূমিরূপের গঠন অনুসারে বাংলাদেশের ভূমিরূপ ৩ প্রকার, এটা আমরা সবাই জানি। তারপর আপনারা যারা জানেন তারা একটু রেসপন্স করবেন।
তো বাংলাদেশের এই ভূমিরূপের গঠনের মধ্যে একটা ভূমিরূপ হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। আমি যে এরিয়াটা রিমার্ক করলাম, এই এরিয়াটা হচ্ছে বাংলাদেশের বেসিক্যালি টারশিয়ারি যুগের পাহাড়। মানে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ বাংলাদেশের ভূমিরূপের প্রথম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। দেখেন টারশিয়ারি যুগের পাহাড় সমূহ এটাই বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ভূমি। টারশিয়ারি যুগে যতগুলো ভূমি তৈরি হয়েছে এই সবগুলো হচ্ছে পাহাড়। এই পাহাড় হওয়ার কারণে এগুলোকে বলা হয় টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। তো বাংলাদেশের ভূমিরূপের ১ নম্বর ভূমিরূপ হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। তো বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়গুলো কোথায়? টারশিয়ারি যুগের পাহাড়গুলো কোথায় যদি আমরা জানতে চাই, বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়গুলো হচ্ছে দুইটি জায়গায়, দুইটা রিজিয়ন। একটা হচ্ছে এই অঞ্চল আর একটা হচ্ছে এই অঞ্চল। এখন আপনারা যারা ইতিমধ্যে ক্লাসগুলো করেন তাদের কাছ থেকে যদি আমরা জানতে চাই, বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়গুলো দুই ভাগে বিভক্ত করা হয়েছে। টারশিয়ারি যুগের পাহাড়গুলোকে দুই ভাগে, আমরা যদি বলি দুই ভাগে ভাগ করা হয়েছে। টারশিয়ারি যুগের পাহাড়ের মধ্যে কমন কিছু বৈশিষ্ট্য আছে। এগুলো হয়েছে কখন তৈরি হয়েছে? কিছু বলছে হিমালয় সৃষ্টির সময় তৈরি হয়েছে। হিমালয় সৃষ্টির সময় তৈরি। হিমালয় পর্বত যখন তৈরি হয়েছে তখন এই সৃষ্টি এগুলো তৈরি হয়েছে হিমালয় সৃষ্টির সময় তৈরি। আমি দ্বিতীয় আরেকটা প্রশ্ন আপনাদের অনেকেই আপনারা জানেন, সেটা হচ্ছে বাংলাদেশের মোট ভূমির কত শতাংশ টারশিয়ারি যুগের পাহাড়? বাংলাদেশের মোট ভূমির কত শতাংশ? বাংলাদেশের মোট ভূমির কত শতাংশ টারশিয়ারি যুগের পাহাড়? বাংলাদেশের ভূমিরূপের মধ্যে একটা অংশ হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়। মোট মোট ভূমিরূপের 12% হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়। বাংলাদেশের মোট ভূমির 12% হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়। বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়গুলো কোথায়? দুটি অংশে ভাগ করা হয়। একটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের পাহাড়, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, আরেকটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়গুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের পাহাড় আর একটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়। উত্তর পূর্বাঞ্চলের পাহাড় বলতে কোনগুলোকে বোঝানো? উত্তর পূর্বাঞ্চলের পাহাড় হচ্ছে সিলেট, মৌলভীবাজার, এই এলাকার পাহাড়গুলোকে বলা হয় উত্তর পূর্বাঞ্চলের পাহাড়। মৌলভীবাজার, সিলেট অঞ্চলের পাহাড়গুলোকে বলা হয় উত্তর পূর্বাঞ্চলের পাহাড়। তো বাংলাদেশের সিলেট অঞ্চলের পাহাড়গুলোর, সিলেট মৌলভীবাজার অঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা আমরা যদি গড় উচ্চতা 240 মিটারের আশেপাশে, 240 মিটার, 244 মিটারের মতো। আপনি একটা বিষয় খেয়াল করবেন, যতগুলো উচ্চতা পরিমাপ করা হয় বাংলাদেশে সবগুলো উচ্চতা পরিমাপ করা হয় সমুদ্র পৃষ্ঠ থেকে কত উপরে। তো সমুদ্র পৃষ্ঠ থেকে কত উপরে সেটাই হচ্ছে বাংলাদেশের, আমরা যদি আজকে জিজ্ঞেস করি বাংলাদেশের পাহাড়গুলো, তাহলে সমুদ্র পৃষ্ঠ থেকে 244 মিটার উপরে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে সিলেট এবং মৌলভীবাজারের যে পাহাড়গুলো আছে এগুলোকে বলা হয় উত্তর পূর্বাঞ্চলের পাহাড়। এবার দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় বলতে আমরা বেসিক্যালি জানি পার্বত্য চট্টগ্রাম, যেটাকে আমরা সবাই চিটাগং হিল ট্রেক্স বলতে বোঝাই। চট্টগ্রাম চিটাগং হিল ট্রেক্স এরিয়ার যে পাহাড় এগুলোকে বলা হয় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়। এগুলো টারশিয়ারি যুগে নির্মিত হয়েছে। এই পাহাড়গুলোর গড় উচ্চতা হচ্ছে 610 মিটার। এই পাহাড়গুলোর গড় উচ্চতা 610 মিটার সমুদ্র পৃষ্ঠ থেকে। এই জন্য যদি কোনো পাহাড়ের উচ্চতা 600 মিটারের বেশি হয় তখন আমরা সেটাকে বলা হয় পর্বত। এই জন্য বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এই এরিয়াটা, যেটাকে আমরা বলি খাগড়াছড়ি, বান্দরবন এবং রাঙ্গামাটি, এই এরিয়াটাকে বলা হয় পার্বত্য চট্টগ্রাম। এই পার্বত্য চট্টগ্রামের পাহাড়গুলোর গড় উচ্চতা 610 মিটারের বেশি। আমরা বাংলাদেশের যে ভূমিরূপের প্রকৃতি, এই ভূমিরূপকে 3 ভাগে ভাগ করলাম। এর মধ্যে প্রথম যে প্রকার সেটাকে বলা হয় টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। এই টারশিয়ারি যুগের পাহাড়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আপনারা যারা ইতিমধ্যেই আমাদের সাথে ক্লাসে যুক্ত হয়েছেন, আপনারা আপনাদের মতামত দিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন। তো এই আমাদের আজকের এর পরের যে
ক পারস্যের যুগের পাহাড় সমূহের পরে আমরা যে বিষয়টা নিয়ে এখন কথা বলবো, দ্বিতীয় প্রকার বাংলাদেশের ভূমিরূপ, যে ভূমিরূপটাকে বলা হয় প্লাইস্টোসিন কালের সোপান। বাংলাদেশের ভূমিরূপের একটা অংশ হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়, আর দ্বিতীয় অংশ যেটা সেটাকে বলা হয় দ্বিতীয় অংশ বাংলাদেশের ভূমিরূপ, সেটাকে বলা হয় প্লাইস্টোসিন কালের সোপান। বাংলাদেশের ভূমির অল্প কিছু অংশ হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান। আমরা এখন সেই প্লাইস্টোসিন কালের সোপানগুলো সম্পর্কে একটু আলোচনা করব। তারপর আমরা যাব বাংলাদেশের ভূমিরূপের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য, যেগুলোকে বলা হয় বাংলাদেশের ভূমিরূপের তৃতীয় বৈশিষ্ট্য, যেগুলো বলা হয় বাংলাদেশের প্লাইস্টোসিন কালের সোপান। এখন প্লাইস্টোসিন কালের সোপান বলা হয় কোনগুলোকে? আমরা বাংলাদেশের ভূমিরূপ প্লাইস্টোসিন কালের সোপান, প্লাইস্টোসিন কালের সোপান। আপনারা একটু মানচিত্রের মধ্যে আমি একটু দেখার জন্য মানচিত্রটা রেখে দিলাম। বাংলাদেশের প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, এটা বাংলাদেশের দ্বিতীয় প্রকার ভূমিরূপ। বাংলাদেশের প্লাইস্টোসিন কালের সোপান আছে এই এরিয়াটা, বাংলাদেশের প্লাইস্টোসিন কালের সোপান এরিয়াটা, বাংলাদেশের প্লাইস্টোসিন কালের সোপান। তিনটা বাংলাদেশের প্লাইস্টোসিন কালের সোপান আছে। বাংলাদেশের প্লাইস্টোসিন কালের সোপান আছে তিনটি। বাংলাদেশের প্লাইস্টোসিন কালের সোপান হচ্ছে তিনটি। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানচিত্রের মধ্যে। তারা সবাই জানে এটাকে বলা হয় বরেন্দ্র ভূমি, এটা বাংলাদেশের প্লাইস্টোসিন কালের সোপান। মধুপুর ভাওয়ালগড় বাংলাদেশের প্লাইস্টোসিন কালের সোপান। আর হচ্ছে কুমিল্লার লালমাই পাহাড়, এটাকে বলা হয় প্লাইস্টোসিন কালের সোপান। তাহলে বাংলাদেশে ভূ প্রকৃতির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে প্লাইস্টোসিন, দ্বিতীয় নম্বর হচ্ছে ভাগ প্লাইস্টোসিন কালের সোপান। এগুলোর কমন কয়েকটা বৈশিষ্ট্য আছে। এক নম্বর বৈশিষ্ট্য, বাংলাদেশের প্লাইস্টোসিন কালের সোপান তৈরি হয়েছে অন্তত 25,000 বছর আগে। প্রায় 25,000 বছর আগে বাংলাদেশের প্লাইস্টোসিন কালের সোপানগুলো সৃষ্টি হয়েছে। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের যত ভূমি আছে, মোট ভূমির বাংলাদেশের যত ভূমি আছে তার 8% ভূমি হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান। আপনারা যারা, তাহলে আমরা বাংলাদেশের মোট ভূমির 8% হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান, এবং অন্তত 25,000 বছর আগে বাংলাদেশের যে ভূমি তৈরি হয়েছে সেগুলিকে বলা হয় প্লাইস্টোসিন কালের সোপান। বাংলাদেশের প্লাইস্টোসিন কালের সোপান বেসিক্যালি আছে তিনটি। বাংলাদেশের প্লাইস্টোসিন কালের সোপান, এক নম্বর প্লাইস্টোসিন কালের সোপান আমরা সবাই জানি, নাম হচ্ছে বরেন্দ্র ভূমি। রাজশাহী এবং রংপুর অঞ্চল বরেন্দ্র ভূমি, এটা বাংলাদেশের প্রথম সোপান। রাজশাহী, তারপর আমরা যদি রাজশাহী বৃহত্তর রাজশাহী, নাটোর, তারপরে রংপুর, দিনাজপুর, এই অঞ্চলে রাজশাহী এবং রংপুর দিনাজপুর অঞ্চলের যে এরিয়া, এই এলাকা নিয়ে যে এলাকাটা গঠিত, এটাকে বলা হয় বাংলাদেশের দিনাজপুরের কিছু অংশ নিয়ে বরেন্দ্র ভূমি। তো বাংলাদেশের বরেন্দ্র ভূমি মোট আয়তন হচ্ছে বাংলাদেশের মোট আয়তনের 8%। তো বাংলাদেশের বরেন্দ্র ভূমির মধ্যে বরেন্দ্র ভূমির আয়তন হচ্ছে, যে বরেন্দ্র ভূমিটা রয়েছে তার আয়তন হচ্ছে 9,320 বর্গ কিলোমিটার। 9,320 বর্গ কিলোমিটার বাংলাদেশের বরেন্দ্র ভূমির আয়তন হচ্ছে 9,320 বর্গ কিলোমিটার। বাংলাদেশের বরেন্দ্র ভূমির আয়তন হচ্ছে, যেটাকে আমরা 9,320 বর্গ কিলোমিটার। এবং এই বরেন্দ্র ভূমির মাটি কেমন? বরেন্দ্র ভূমির মাটি হচ্ছে লাল এবং ধূসর, লাল ও ধূসর। আমরা বরেন্দ্র ভূমির বাংলাদেশে প্লাইস্টোসিন কালের একটা সোপান নিয়ে আলোচনা করলাম, যেটা হচ্ছে রাজশাহী, নাটোর, রংপুর, দিনাজপুরে, যার আয়তন হচ্ছে 9,320 বর্গ কিলোমিটার এবং যার মাটি হচ্ছে লাল ও ধূসর। প্রশ্ন আসে, বাংলাদেশের কোন এলাকার মাটি লাল ও ধূসর? বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলের মাটি লাল ও ধূসর। তাহলে আমরা সেই বিষয়টা তুলে ধরলাম। এরপরে বাংলাদেশের আরেকটা প্লাইস্টোসিন কালের সোপান রয়েছে। বাংলাদেশে আরেকটা প্লাইস্টোসিন কালের সোপান, যেটাকে বলা হয় লালমাই, আমরা দুঃখিত, মধুপুর ও ভাওয়ালগড়। মধুপুর ও ভাওয়ালগড়, মধুপুর এবং ভাওয়ালগড়, এইটাও বাংলাদেশের আরেকটি প্লাইস্টোসিন কালের সোপান। দেখেন, বাংলাদেশের মধুপুর এবং ভাওয়ালগড়, মধুপুর বলতে কোন এলাকাকে বোঝানো হয়? মধুপুর হচ্ছে বাংলাদেশের টাঙ্গাইলে যে অংশটা পড়েছে এই সোপানের, সেটাকে বলা হয় মধুপুর। আর গাজীপুরের যে অংশটা পড়েছে এটাকে বলা হয় ভাওয়াল। মধুপুর এবং ভাওয়ালগড় একটা অংশ টাঙ্গাইলে আর একটা অংশ গাজীপুরে। এই মধুপুর এবং ভাওয়ালগড় তাহলে টাঙ্গাইলে
এবং গাজীপুরে বাংলাদেশের যে ভূমিরূপটা গড় নামে পরিচিত, মধুপুর গড় নামে, সেটাই বাংলাদেশের আরেকটি প্লাইস্টোসিন কালের সোপান, যার আয়তন 4103 বর্গ কিলোমিটার, যার মাটি মাটি লাল এবং মাটি লাল ও ধূসর, মাটি লাল এবং ধূসর, এই দুটি বৈশিষ্ট্য নিয়ে বাংলাদেশের যে সোপানটা রয়েছে এটাকে বলে বাংলাদেশের প্লাইস্টোসিন কালের সোপান। বাংলাদেশের আরেকটা ভূমি হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান। বাংলাদেশের তৃতীয় নম্বর, বাংলাদেশের আরেকটি সোপান রয়েছে যেটার নাম হচ্ছে কুমিল্লায় অবস্থিত লালমাই পাহাড়। তো প্রিয়, লালমাই পাহাড়, এটাও বাংলাদেশের, লালমাই পাহাড় বাংলাদেশের আরেকটি প্লাইস্টোসিন কালের সোপান। এই তিনটি সোপান হচ্ছে বাংলাদেশের প্লাইস্টোসিন কালে অন্তত 25,000 বছর আগে তৈরি হয়েছে। লালমাই পাহাড়ের আয়তন হচ্ছে 34 বর্গ কিলোমিটার, এটা কুমিল্লা শহরের কাছে 34 বর্গ কিলোমিটার বাংলাদেশের লালমাই পাহাড়ের আয়তন। আমরা ইতিমধ্যে দেখিয়েছি এটা হচ্ছে লালমাই পাহাড়, যার মাটি লাল, ধূসর এবং কঙ্কর মিশ্রিত। মাটি লাল ও কঙ্কর মিশ্রিত। একটা প্রশ্ন, আমি কোন একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন দেখেছি, বাংলাদেশের কোন এলাকার মাটি কঙ্কর মিশ্রিত? বাংলাদেশের লালমাই পাহাড়ের মাটি কঙ্কর মিশ্রিত। আমরা বাংলাদেশের ভূমিরূপ নিয়ে আলোচনা করতে গিয়ে যে কয়টা বিষয় নিয়ে আলোচনা করছি, এর মধ্যে বাংলাদেশের ভূমিরূপকে গঠন অনুসারে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান, আর একটা হচ্ছে টারশিয়ার যুগের পাহাড়সমূহ, আর একটা হচ্ছে টারশিয়ার যুগের পাহাড়সমূহ, আর একটা আমরা যদি ইতিমধ্যে আলোচনা লালমাই পাহাড়। টারশিয়ার যুগের পাহাড়সমূহ এবং বাংলাদেশের প্লাইস্টোসিন কালের সোপান, এটুকু আলোচনা আমাদের শেষ। তৃতীয় প্রকার যে ভূমি বাংলাদেশে রয়েছে, বাংলাদেশের সেই তৃতীয় প্রকার ভূমির নাম হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। আমরা সাম্প্রতিককালের সেই প্লাবন সমভূমি নিয়ে একটু এখন আলোচনা করব। তো বাংলাদেশের ভূমিরূপের গঠনের উপর আমরা যে বিষয়টা নিয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে বাংলাদেশের নদী সম্পদ, যেখান থেকে গত সাম্প্রতিক সময়ে বিসিএস গুলোতে সবচেয়ে বেশি প্রশ্ন আসতে আমরা দেখেছি। বাংলাদেশের নদী সম্পদ নিয়ে আমরা সেই নদী সম্পদের আলোচনাটা একটু পরে আলোচনা করব। আমরা বাংলাদেশের ভূমিরূপের তৃতীয় নম্বর যে প্রকার, আমরা এখন সেই প্রকার নিয়ে আলোচনা করব। বাংলাদেশের ভূমির তৃতীয় প্রকার নাম হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। বাংলাদেশের, আমি শুরুতে বলেছি, বাংলাদেশের ভূমিগুলোর মধ্যে বৃহত্তর সমভূমি, বাংলাদেশের ভূমি হচ্ছে বৃহত্তর সমভূমি। বাংলাদেশে অল্প পাহাড় রয়েছে, অল্প পরিমাণ হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান রয়েছে। বাংলাদেশের পুরো বিস্তীর্ণ এরিয়াটাই হচ্ছে বাংলাদেশের সমভূমি। আমরা আজকে সেই সমভূমিগুলোর গঠন এবং সমভূমি কিভাবে তৈরি হয়েছে, তো কোন এলাকাটা কেমন সমভূমি রয়েছে, সেই বিষয়গুলো একটু প্রাথমিকভাবে আলোচনা করব। তো আমরা 3 নম্বর আলোচনা, বাংলাদেশের ভূমির তৃতীয় প্রকারভেদ আমরা যদি বলি, বাংলাদেশের সবচেয়ে বড় ভূমি যে এলাকাটা যেভাবে গঠিত হয়েছে সেটা হচ্ছে গ নম্বর, আমরা যদি বলি সেটা হচ্ছে যে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। দেখেন, বাংলাদেশের সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, বাংলাদেশের সাম্প্রতিক কালের যতগুলো সমভূমি গঠিত হয়েছে এই সবগুলো হচ্ছে প্লাবন সমভূমি। বাংলাদেশের সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি কয় ভাগে বিভক্ত করা যায়? এগুলোকে এক এক এলাকায় এক একভাবে বিভক্ত করা হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, আমরা যদি জিজ্ঞেস করি বাংলাদেশ সাম্প্রতিককালের প্লাবন সমভূমির 1 নম্বরটা, বাংলাদেশের সাম্প্রতিককালের প্লাবন সমভূমি আমরা যদি দেখি, বাংলাদেশকে ছোটবেলা থেকে আমি ইতিমধ্যে বলেছি বাংলাদেশকে বলে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। কেন বৃহত্তম বদ্বীপ বলা হয়? বাংলাদেশের সমভূমির বড় একটা অংশ হচ্ছে বদ্বীপীয় সমভূমি। বাংলাদেশের বৃহত্তম সমভূমির বড় একটি অংশ হচ্ছে বদ্বীপীয় সমভূমি। দেখেন, বাংলাদেশের মোট ভূমির 80% ভূমি হচ্ছে সমভূমি। বাংলাদেশের মোট ভূমির 12% ভূমি হচ্ছে, বাংলাদেশের মোট ভূমির 12% ভূমি হচ্ছে 12% ভূমি হচ্ছে টারশিয়ারি যুগের ভূমি, 8% ভূমি হচ্ছে প্লাইস্টোসিন কালের ভূমি, আর 80% হচ্ছে প্লাবন সমভূমি। এই 80% ভূমির মধ্যে সবচেয়ে বড় যে অংশটা সেটাকে বলা হয় বদ্বীপীয় সমভূমি। বাংলাদেশকে দেখতে বদ্বীপের মতো মনে হয়, এই এরিয়াটা হচ্ছে বাংলাদেশের বদ্বীপীয় সমভূমি। এই এরিয়াটাই বাংলাদেশের বদ্বীপ, দেখতে বইয়ের মতো। দেখেন, এই যে এটাই হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ, গ্যাংস ডেল্টা।
কোনটাকে ব বলা হয়? ব হওয়ার, বদ্বীপ হওয়ার একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দেখতে বয়ের মতো হতে হবে। তো এই যে দেখেন, এটাই হচ্ছে বাংলাদেশের বদ্বীপ। তাহলে এখানে আমরা যদি ভারতের অংশটা বাদ দিই, এটার নাম হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ। তো এটাই বাংলাদেশ। বাংলাদেশের এই অংশটা হচ্ছে বদ্বীপের অংশ। তো বাংলাদেশের বদ্বীপীয় সমভূমি, তাহলে আপনি দেখেন পুরো ঢাকা, তাহলে আমরা যদি দেখি ঢাকা বদ্বীপের অংশ, সুন্দরবন, খুলনা, ইভেন যশোর, বরিশাল, এই বিস্তীর্ণ এলাকাগুলো হচ্ছে বদ্বীপের অংশ। তো বাংলাদেশের বদ্বীপীয় ভূমির মোট আয়তন ৭৭,০০০ থেকে ৮০,০০০ বর্গ কিলোমিটার। ৮০,০০০ বর্গ কিলোমিটার বাংলাদেশের এই ভূমিটা হচ্ছে বদ্বীপীয় সমভূমি। তো বাংলাদেশে যে ৮০% সমভূমি রয়েছে, এর মধ্যে প্রায় বড় একটি অংশ, ৭৭,০০০ থেকে ৮০,০০০ বর্গ কিলোমিটার হচ্ছে বাংলাদেশের বদ্বীপীয় সমভূমি। তো বাংলাদেশের বদ্বীপীয় সমভূমি এই এরিয়াটা। এবার দেখেন পাহাড়ের পাদদেশে, এটা আমরা যদি দার্জিলিং পাহাড় ধরি, এই অঞ্চলে যে সমভূমিটা গড়ে উঠেছে এই অঞ্চলে, এবং এদিকে পাহাড়ের, এইসব পাহাড়ের পাদদেশে যে অঞ্চলে এই সমভূমি গড়ে উঠেছে এটাকে বলা হয় পাদদেশীয় সমভূমি। বাংলাদেশে যে সমভূমি রয়েছে এর একটা অংশ হচ্ছে পাদদেশীয়, পাহাড়ের পাদদেশে, সিলেটের পাহাড়ের পাদদেশে, দার্জিলিং পাহাড়ের পাদদেশে যে সমভূমি গঠিত হয়েছে এটাকে বলে পাদদেশীয় সমভূমি। বাংলাদেশের বৃহত্তর দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, এই অঞ্চলে বাংলাদেশের যে সমভূমি রয়েছে এগুলো হচ্ছে পাদদেশীয় সমভূমি। দিনাজপুর, সিলেট এই অঞ্চলের যে ভূমিগুলি সেগুলিকে বলা হয় পাদদেশীয়। পাহাড়ের পাদদেশে, পাহাড়ের নিচে গঠিত হয়েছে এই ভূমিগুলোকে বলা হয় পাদদেশীয় সমভূমি। তারপরে যদি আমরা দেখি নদী বিদ্যুৎ সমভূমি, বাংলাদেশের নদীকে কেন্দ্র করে, আমরা সবাই জানি বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, এই নদীকে কেন্দ্র করে যে সমভূমি গড়ে উঠেছে নদ নদীর অববাহিকায়। আপনি দেখেন এই যে যমুনার অববাহিকায়, যমুনা নদী, আমরা এখানে জানি যে যমুনা নদী, যমুনার অববাহিকায় যে সমভূমি গড়ে উঠেছে, সরি মেঘনার অববাহিকায়, যমুনার অববাহিকায় যে সমভূমি গড়ে উঠেছে, যমুনার অববাহিকায়, মেঘনার অববাহিকায়, এই এলাকায় মেঘনা নদী, এখানে যমুনা নদী, এখানে তিস্তা, ব্রহ্মপুত্রের নদ নদীর অববাহিকায় যে সমভূমি গড়ে উঠেছে এটাকে বলা হয় বাংলাদেশের নদী বিদ্যুৎ সমভূমি। আপনি দেখেন যমুনা অববাহিকা, আমরা যদি দেখি যমুনার অববাহিকায় যে সমভূমি, সিরাজগঞ্জ অববাহিকায় যে সমভূমি গড়ে উঠেছে, অববাহিকা, মেঘনা অববাহিকা, নদীকে কেন্দ্র করে কর্ণফুলী অববাহিকায় যে সমভূমি গড়ে উঠেছে এটা হচ্ছে বাংলাদেশের নদী বিদ্যুৎ সমভূমি। এরপর আমরা যদি বলি বাংলাদেশে হাওর বিদ্যুৎ সমভূমি, হাওড় অঞ্চলে হাওরকে কেন্দ্র করে যে সমভূমি গড়ে উঠেছে এগুলিকে আমরা বলি হাওর বিদ্যুৎ সমভূমি। আপনি এই যে সিলেটের এই অঞ্চলটা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, এই অঞ্চলে যে সমভূমি গড়ে উঠেছে এটাকে বলা হয় হাওর বিদ্যুৎ সমভূমি। তাহলে আমরা হাওরকে কেন্দ্র করে, হাওর অঞ্চলকে কেন্দ্র করে যে সমভূমি বাংলাদেশে গড়ে উঠেছে এটাকে বলা হয় হাওর বিদ্যুৎ সমভূমি। আবার দেখেন এই চট্টগ্রামের এই অঞ্চলে, চট্টগ্রাম, কক্সবাজার, তারপরে নোয়াখালীর এই অঞ্চলে সমুদ্র তীরে যে সমভূমি গড়ে উঠেছে এটাকে বলা হয় উপকূলীয় সমভূমি। আমরা বাংলাদেশের ভূপ্রকৃতির মধ্যে একটা অংশ দেখতে পাই, উপকূলে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, এই অঞ্চলে উপকূলে, সমুদ্র উপকূলে যে সমভূমি গড়ে উঠেছে এটাকে বলা হয় উপকূলীয় সমভূমি। বাংলাদেশের উপকূলীয় এই সমভূমিগুলিকে নানান ভাগে ভাগ করা যায়। বেসিক্যালি আমরা এই 5টি ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে বদ্বীপীয় সমভূমি, বাংলাদেশের বদ্বীপের আয়তন হচ্ছে ৭৭,০০০ থেকে ৮০,০০০ বর্গ কিলোমিটার। তারপর হচ্ছে পাদদেশীয় সমভূমি, এটা পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে। নদী বিদ্যুৎ সমভূমি, নদ নদীর অববাহিকায় যেটা গড়ে উঠেছে। হাওর বিদ্যুৎ সমভূমি, যেটা হচ্ছে বাংলাদেশের হাওর অঞ্চলে গড়ে উঠেছে। আর একটা উপকূলীয় সমভূমি, যেটাকে বাংলাদেশের উপকূল অঞ্চলগুলোতে গড়ে উঠেছে। দেখেন অনেকে বাংলাদেশের সুন্দরবন অঞ্চলের এই সমভূমিকে বদ্বীপীয় সমভূমি থেকে আলাদাভাবে আরেকটা ক্যাটাগরাইজে ভাগ করতেছে, এটার নাম হচ্ছে স্রোতজ সমভূমি। বাংলাদেশের এই ভূপ্রকৃতি নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। আমি আবার একটু শেষ করছি, বাংলাদেশের নদ নদীকে কেন্দ্র করে বাংলাদেশের আরেকটা আলোচনা আছে, সেটা একটু পরে আমরা যাব। ভূপ্রকৃতির উপর বাংলাদেশের 3 ধরনের ভূমি রয়েছে: টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, এবং
সাম্প্রতিককালের প্লাবন সমূহ। এটার পরে আমরা দ্বিতীয় দফে যে আলোচনায় যাব, এখন আমরা যে বাংলাদেশের সম্পদের মধ্যে সবচেয়ে বড় সম্পদের নাম হচ্ছে নদী সম্পদ। আমরা এখন নদ এবং নদী সম্পদ নিয়ে আলোচনা করব। দেখেন আসেন, আমাদের এবার আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের নদী সম্পদ। বাংলাদেশের নদী সম্পদ নিয়ে আলোচনা করার আগে আমি একটু আপনাদের সাথে কথা বলতে চাই। একটা ছোট বাংলাদেশের অসংখ্য তথ্য। বাংলাদেশকে ছোটবেলা থেকে আমরা পড়েছি একটি নদীমাতৃক দেশের নাম হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশে মোট নদ নদী আছে কয়টি? আপনারা যারা আমাকে শুনছেন, একটু আপনারা এখানে মন্তব্য করে জানান বাংলাদেশের নদ নদী। আমরা আজকে ৩টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানবো নদ নদীর আলোচনার মধ্যেই। বাংলাদেশের নদ নদীগুলোর গতি প্রকৃতি। বাংলাদেশের নদ নদীগুলির গতি প্রকৃতির মাধ্যমে বেসিক্যালি আমরা যে টপিকটা জানবো সেটা হচ্ছে বাংলাদেশের নদ নদীগুলোর উৎপত্তি কোথায়, কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং কোথায় গিয়ে কার সাথে মিশেছে এবং তার পতিত হয়েছে অথবা শেষ হয়েছে কোথায়। এরপর আমরা যে টপিকটা জানবো সেই নদ নদীগুলোর শাখা নদী কোনটা এবং নদ নদীগুলোর উপনদী কোনটা। আমরা সেই প্রশ্নে যাওয়ার আগে মানচিত্রের মাধ্যমে আপনাদেরকে নদ নদী বিষয়টা পড়ানো হবে। আমরা আশা করছি নদ নদীর চ্যাপ্টারটা আপনাদের খুব উপকারে আসবে। এই প্রশ্নের আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, বাংলাদেশে বর্তমানে নদ নদী আছে কয়টি? এগুলো নিয়ে একটু ডিবেট আছে, অনেক জায়গায় এক একভাবে প্রশ্ন আছে। আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা যারা ক্লাসে আছেন তারা একটু বলেন বাংলাদেশে বর্তমানে নদ নদীর সংখ্যা কয়টি? বাংলাদেশে বর্তমানে নদ নদীর সংখ্যা কয়টি? একটু লিখে আপনারা যারা ক্লাস শুনছেন একটু আপনারা কমেন্ট করে জানিয়ে দেখেন, আমরা দেখি আপনাদের সাথে আমাদের জানাশোনার মূল জায়গাগুলো আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করতে চাই। বাংলাদেশে নদ নদী কয়টি আছে? একজন ইতিমধ্যে আমাকে জানিয়েছেন নদ নদী। বাংলাদেশের নদ নদীর সংখ্যা কয়টি? আপনারা ইতিমধ্যে লিখেছেন, একজন অরণিতা মজুমদার লিখেছে ১০০৮টি। আর বাকিদের কাছ থেকে আরো যারা শুনতেছেন ১০০৮টি, আমি একটু ক্লারিফিকেশন দিব আপনারা যেটা বলছেন সেটা। রনি মজুমদার লিখেছেন ১০০৮টি। অন্যরা যারা ক্লাস শুনছেন আপনারা একটু যদি রিপ্লাই দেন আপনাদের মতে বাংলাদেশে বর্তমানে মোট নদ নদীর সংখ্যা কয়টি? দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি? দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি? এই দুটি সহজ প্রশ্ন আপনাদেরকে আমি জিজ্ঞেস করলাম। বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি এবং বাংলাদেশে মোট নদ নদীর সংখ্যা কতটি? একটু যারা ক্লাসগুলো শুনছেন আপনারা একটু রিপ্লাই দিয়ে আপনারা জানান যে বাংলাদেশের মোট নদ নদীর সংখ্যা কয়টি, বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? ওকে, আমরা তাহলে বাংলাদেশের দীর্ঘতম নদ নদী, একজন পদ্মা দীর্ঘতম নদী রনি মজুমদার লিখেছে ৩৪১ কিলোমিটার। হ্যাঁ, আমরা এই দুইটা বিষয়ে একটু আপনাদের সাথে একটু কথা বলতে চাই। বাংলাদেশে আসলে যে তথ্যটা আপনারা ১০০৮টি এবং দীর্ঘতম নদী ৩৪১ কিলোমিটার লিখছেন, আসলে এই তথ্যটা এখানে চূড়ান্ত তথ্য না। বাংলাদেশের নদ নদীগুলো উদ্ধার করার জন্য একটা কমিশন আছে যেটাকে বলা হয় জাতীয় নদী রক্ষা কমিশন। এই জাতীয় নদী রক্ষা কমিশনের মতে বাংলাদেশের মোট নদ নদী, আমি আর নদ নদী শব্দ লিখলাম, বাংলাদেশের মোট নদ নদী হচ্ছে ১০০৮টি। এটা বাংলাদেশ জাতীয় নদী রক্ষা কমিশন মতে। বাংলাদেশ নদী রক্ষা কমিশন আবার বলতেছে বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। দেখেন, এটা নদী রক্ষা কমিশনের মন্তব্য। বাংলাদেশের লিটারেচার গুলোতে, বইগুলোতে এখনো পর্যন্ত যেটা তুলে ধরা হয়েছে, বাংলাদেশে মোট প্রচলিত তথ্যে কি বলা হয়েছে, প্রচলিত তথ্য এবং আরেকটা বাংলাদেশের বোর্ড আছে যে প্রচলিত তথ্য মতো বাংলাদেশে মোট নদী হচ্ছে, বাংলাদেশে মোট নদীর পরিমাণ হচ্ছে, বর্তমানে মোট নদী হচ্ছে ২৩০টি। এবং বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম হচ্ছে, প্রচলিত তথ্য অনুযায়ী বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম হচ্ছে মেঘনা। প্রচলিত তথ্য অনুযায়ী বাংলাদেশের বইগুলোতেও এখনো এটাই লেখা আছে ২৩০টি নদ নদী
এবং দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা। সায়েন্টিস্ট রাসেল বলছে 400+ নদী। মিস্টার সায়েন্টিস্ট রাসেল, হ্যাঁ এরকম বাংলাদেশের নদ নদীগুলোতে নদী রক্ষা কমিশনের মতো 1008টি, দীর্ঘতম নদী পদ্মা, আর বাংলাদেশের সম্প্রচলিত তথ্য হচ্ছে মোট নদী 230টি। একসময় 700 নদ নদী ছিল, বর্তমানে 230টি। আর দীর্ঘতম নদীর নাম হচ্ছে মেঘনা। আপনারা আরেকটা বাংলাদেশে প্রতিষ্ঠান আছে, নাম হচ্ছে পানি উন্নয়ন বোর্ড, পাউবো আমরা যেটাকে বলি, পাউবো পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ড বলতেছে বাংলাদেশে মোট নদী 300টি। পানি উন্নয়ন বোর্ডের মতে বাংলাদেশে মোট নদী হচ্ছে 310টি। কারণ পানি উন্নয়ন বোর্ডের মতো বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা। বেসিক্যালি প্রচলিত তথ্য যেটা তথ্য এটাই হচ্ছে সবচেয়ে কারেক্ট। কেন বলছি, নদী রক্ষা কমিশনের একজনকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলাদেশের নদ নদীগুলোকে কেন্দ্র করে। এই নদ নদীগুলো কোথায় কি নামে আছে এবং কতদূর নদী দখল হয়েছে এই বিষয়গুলো তুলে ধরার জন্য। তো যে ব্যক্তি দায়িত্ব পালন করেছিলেন সেই ব্যক্তি বাংলাদেশে একটা ড্রাফট তৈরি করেছেন। 1008টি নদ নদী রয়েছে। 1008টি নদ নদীর একটা ডেটা দেওয়ার পাশাপাশি তিনি বাংলাদেশের কত এলাকায় কয়টি নদ নদী দখলের শিকার হয়েছে তার একটা বক্তব্য তিনি দিয়েছিলেন। এই বক্তব্য দেওয়ার কারণে নদী রক্ষা কমিশন বাংলাদেশের নদ নদী সংক্রান্ত যে প্রজেক্টটা নিয়েছিলেন, সেই প্রজেক্টের যিনি চেয়ারম্যান, নদী রক্ষা কমিশনের যিনি চেয়ারম্যান, তাকে গত বছরের নভেম্বর মাসে তাকে বরখাস্ত করা হয়েছে, মানে পদত্যাগে বাধ্য করা হয়েছে। নতুন একজনকে নদী কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন যিনি দায়িত্ব নিয়েছেন তিনি আদৌ এই প্রজেক্টটা চূড়ান্ত করবেন কিনা এবং এই নদী কমিশনের রিপোর্টটাকে চূড়ান্ত উপস্থাপন করবেন কিনা সেই বিষয়গুলো এখনো ক্লিয়ার না। এবং নদ নদী কমিশন যে 1008টি নদী দেখিয়েছে, এর মধ্যে তারা ইসামতি নামে 7টা নদী দেখিয়েছে। শুধু ইসামতি নাম দিয়েই 7টা নদী দেখিয়েছে। এই জন্য নদী রক্ষা কমিশনের তথ্যটা যে অ্যাবসলিউট কারেক্ট তাও কিন্তু না। এই জন্য প্রচলিত তথ্য মতে বাংলাদেশের নদ নদী 230টি, দীর্ঘতম নদী মেঘনা। আর নদী রক্ষা কমিশন এই বিষয়টা যদি স্পেসিফিকলি মেনশন করা না থাকে তাহলে আপনাকে 1008টি পদ্মা নদী এইসব বিষয়গুলো জাজ করার মতো আসে না। যদি নদী রক্ষা কমিশনের পক্ষে লেখাই থেকে বাংলাদেশ জাতীয় নদী রক্ষা কমিশনের মতে বাংলাদেশের সর্বমোট নদ নদী কয়টি, তাহলে 1008। আমরা বাংলাদেশের এই হচ্ছে নদ নদীর চিত্র 230, 1008 অথবা 310, এই চিত্রটা আমরা পেয়েছি। তো সবাই মোটামুটি এক জায়গায় একটা জায়গায় গিয়ে একমত বাংলাদেশের যে নদ নদী আছে সে নদ নদীগুলোর মোট দৈর্ঘ্য কত, বাংলাদেশের নদী পথের দৈর্ঘ্য কত। বাংলাদেশের নদ নদীর দৈর্ঘ্য হচ্ছে 22,155 কিলোমিটার। এটা নিয়ে মোটামুটি সবার মধ্যে একই ধরনের তথ্য পাওয়া গেছে। বাংলাদেশের নদ নদীর দৈর্ঘ্য হচ্ছে 22,155 কিলোমিটার। বাংলাদেশের সবচেয়ে বেশি নদী আছে, এই যে নদী রক্ষা কমিশন তারা 1008টি নদী দেখাইলো, তারাই জানালো বাংলাদেশের সবচেয়ে বেশি নদী আছে, বাংলাদেশের সবচেয়ে বেশি নদ নদী আছে যে জেলায় সবচেয়ে বেশি নদ নদী আছে সেই জেলার নাম হচ্ছে সুনামগঞ্জ। আপনারা সবাই জানেন সুনামগঞ্জ হচ্ছে একটি হাওর বিদ্যুৎ এলাকা, যেখানে 97টি, একটা জেলায় বাংলাদেশের 97টা নদী আছে বলে তারা দাবি করেছে। তো বাংলাদেশের নদ নদীর প্রাথমিক তথ্যগুলো আমরা জানলাম। তাহলে আপনারা আজকে থেকে মনে রাখেন নদী রক্ষা কমিশনের মতো 1008টি নদী, দীর্ঘতম নদীর নাম হচ্ছে পদ্মা। আর প্রচলিত তথ্য মতো বাংলাদেশের মোট নদ নদী হচ্ছে 230টি, দীর্ঘতম নদীর নাম হচ্ছে মেঘনা। আর পানি উন্নয়ন বোর্ডের মতে বাংলাদেশের নদ নদীর সংখ্যা হচ্ছে 310টি, দীর্ঘতম নদী মেঘনা। বাংলাদেশের মোট নদ নদীর দৈর্ঘ্য হচ্ছে 22,155 কিলোমিটার। আর বাংলাদেশের সবচেয়ে বেশি নদী আছে যে জেলায়, সে জেলার নাম হচ্ছে সুনামগঞ্জ। আমরা বাংলাদেশের নদীগুলোর সম্পর্কে প্রাথমিক বিষয়গুলো সম্পর্কে এখন আলোচনা করব। বাংলাদেশের নদ নদীর আমরা এখন যেটা আলোচনা করব, বাংলাদেশের জাতীয় নদী রক্ষা কমিশনের মতে এই প্রাথমিক তথ্যগুলো আলোচনা করার পরে বাংলাদেশের প্রধান নদ নদীগুলোর 3টি বিষয় সম্পর্কে জানবো। একটা হচ্ছে নদ নদীর গতিপথ, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে বাংলাদেশের নদ নদীগুলোর শাখা নদী আর বাংলাদেশের নদ নদীর উপনদীগুলো কি। এখন আপনারা যারা আমার ক্লাস শুনছেন, আই হোপ সো আপনারা একটু মানচিত্রের মাধ্যমে আমরা এই নদ নদীর বিষয়টা আমরা জানার চেষ্টা করব। তো বাংলাদেশের নদ নদী, প্রধানতম নদ নদীর শাখা নদী এবং উপনদী, এই বিষয়টা আমরা আলোচনা করব। ওকে।
ঠিক আছে, আমরা এখন বাংলাদেশে, আপনি ধরেন এটাই বাংলাদেশের মানচিত্র। আপনি একটু আরো সুন্দর করে বাংলাদেশের মানচিত্র আঁকতে পারবেন, তাহলে আমরা বাংলাদেশের এই মানচিত্রের মাধ্যমে বাংলাদেশের নদ নদীগুলো সম্পর্কে জানবো। বাংলাদেশের প্রধান নদ নদীগুলোর প্রবেশ পথ, প্রধান নদ নদীগুলোর গতি প্রকৃতি, এবং প্রধান নদ নদীর শাখা নদী কি উপনদী, তিনটে বিষয় আপনারা জানবো, যেটা যেখান থেকে প্রশ্ন আসতে আমরা রিসেন্ট টাইমে দেখেছি। দেখেন, বাংলাদেশের প্রধান নদ নদী যেটাকে বলা হয় পদ্মা। আমরা যদি পদ্মা, বাংলাদেশের প্রধান নদ নদী হচ্ছে পদ্মা, পদ্মা নদী। আমরা এখন পদ্মা নদী নিয়ে জানার আগে, আপনাদেরকে জাস্ট একটু দেখাতে চাই পদ্মা নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এটা আমরা ধরলাম পদ্মা নদী, যেটা গঙ্গা নামেই ছিল, সেই পদ্মা নদী বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে প্রবেশ করে গোয়ালন্দ পর্যন্ত এসেছে। গোয়ালন্দ এসেছে এখানে একজনের সাথে মিলিত হয়েছে। কার সাথে মিলিত হয়েছে আমরা সেটা একটু পরে যাব। পদ্মা নদী প্রবেশ করেছে বাংলাদেশের এই জেলা দিয়ে, আমি একটু মার্কিং করে রাখলাম। এখানে এসে সে মিলিত হয়েছে গোয়ালন্দ, এটা স্থানটার নাম হচ্ছে গোয়ালন্দ, গোয়ালন্দের সাথে মিলিত হলো। সেখান থেকে সে গোয়ালন্দ থেকে গেল চাঁদপুরে। এই চাঁদপুরে গিয়ে আরেকটা নদীর সাথে মিলিত হয়েছে। মিলিত হওয়ার পরে পদ্মা তার সক্রিয়তা হারিয়ে ফেলছে, আরেকজনের সাথে মিলিত হয়ে তার সক্রিয়তা হারিয়ে ফেলছে। পদ্মা সেখান থেকে এই পর্যন্ত পদ্মার প্রবেশ পথ এবং পদ্মার শেষ। আপনারা এই পর্যন্ত মনে করেন, তাহলে বাংলাদেশের পদ্মা, আমরা পদ্মা নদী, আপনারা পদ্মার অপর একটি নাম আছে, নাম হচ্ছে কীর্তিনাশা। বাংলাদেশের পদ্মা নদীর আরেকটি অপর নাম হচ্ছে কীর্তিনাশা, পদ্মাকে বলা হয়। পদ্মার অপর নাম হচ্ছে কীর্তিনাশা। পদ্মা, তাহলে আমরা যে পদ্মা বাংলাদেশের সৃষ্টি না, পদ্মা সৃষ্টি হয়েছে, উৎপত্তি হয়েছে অন্য দেশে। আমরা পদ্মার তিনটি বিষয় সম্পর্কে জানবো। একটা হচ্ছে পদ্মার গতি প্রকৃতি। তাহলে পদ্মার গতি প্রকৃতি আমরা সম্পর্কে জানবো, পদ্মা কোন গতি প্রকৃতি দিয়ে প্রবেশ করেছে, পদ্মার গতি প্রকৃতি। ওকে, তো দেখেন পদ্মা নদী উৎপত্তি হয়েছে গাঙ্গেত্রী হিমবাহ থেকে। আমরা লিখলাম এখানে গাঙ্গোত্রী হিমবাহ, গাঙ্গোত্রী হিমবাহ থেকে পদ্মার উৎপত্তি। আমি জাস্ট গাঙ্গোত্রী হিমবাহ থেকে পদ্মার উৎপত্তি হলো। সে গাঙ্গোত্রী হিমবাহ থেকে পদ্মা উৎপত্তি হয়ে সে বাংলাদেশের গাঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের, দুঃখিত আমি একটু জাস্ট, গাঙ্গোত্রী হিমবাহ থেকে পদ্মা নদী উৎপত্তি হয়ে, আমরা যদি একটু দেখি গাঙ্গোত্রী হিমবাহ থেকে পদ্মা নদী উৎপত্তি হলো। ওকে, গাঙ্গোত্রী হিমবাহ, পদ্মা নদী যেখান থেকে উৎপন্ন হয়েছে গাঙ্গোত্রী হিমবাহ, এখান থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ, আপনি একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখেন এখানে চাপাই নবাবগঞ্জ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তাহলে এটা একটা পয়েন্ট, গাঙ্গোত্রী হিমবাহ আরেকটি পয়েন্ট। প্রবেশ করে সে গোয়ালন্দে আসলো, গোয়ালন্দ। তাহলে এটা গোয়ালন্দ একজনের সাথে মিলিত হলো, গোয়ালন্দ থেকে সে গেল হচ্ছে চাঁদপুরে, চাঁদপুরে গিয়ে সে আরেকজনের সাথে মিলিত হয়ে গেল। তাহলে এই চারটি পয়েন্টই গুরুত্বপূর্ণ। দেখেন পদ্মা নদীর উৎপত্তি, তাহলে আপনি এই গাঙ্গোত্রী হিমবাহের এখানে লিখেন উৎপত্তি। তাহলে পদ্মা নদী যেটাকে আমরা বাংলাদেশে পদ্মা বলি, সেটার অপর নাম হচ্ছে কীর্তিনাশা। গাঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হইয়া চাঁপাইনবাবগঞ্জ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। চাঁপাইনবাবগঞ্জ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে গোয়ালন্দে গিয়ে সে মিলিত হয়েছে কার সাথে, গোয়ালন্দের যমুনার সাথে মিলন। আমি যমুনার সাথে মিলন লিখলাম, যমুনার সাথে মিলন। যমুনার সাথে মিলিত হয়ে চাঁদপুরে গেল, চাঁদপুরে গিয়ে মেঘনায় বিলীন হয়ে গেছে, মানে পদ্মা নদী সমাপ্তি হয়েছে চাঁদপুরে, মেঘনায়। তো আমরা যদি বলি মেঘনায় বিলীন অথবা মেঘনায় সমাপ্ত, মেঘনায় সমাপ্ত, এই হচ্ছে পদ্মা নদীর ওভারঅল গতি। আপনি দেখেন পদ্মা নদীর উৎপত্তি কোথায়, গাঙ্গোত্রী হিমবাহ। পদ্মা নদী প্রবেশ করছে কোথায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে। পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে কোথায়, গোয়ালন্দে। চাঁদপুরে গিয়ে পদ্মা মেঘনার সাথে বিলীন হয়ে গেছে। পদ্মা নদীর
গতি প্রকৃতির মধ্য দিয়ে আমরা পদ্মা নদীর প্রধান যে বিষয়গুলো জানা দরকার সেসব বিষয়গুলো জানলাম। পদ্মার কি শাখা নদী আছে? হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বেশি শাখা নদী আছে যে নদীর, সেটার নাম হচ্ছে পদ্মা। অসংখ্য শাখা নদী। পুরো দক্ষিণবঙ্গ সবচেয়ে বেশি নদী বিদ্যুৎ অঞ্চল হচ্ছে পদ্মা নদী বিদ্যুৎ অঞ্চল। পদ্মা থেকে অসংখ্য নদ নদী বের হয়েছে। সে নদ নদীগুলো পদ্মার চারপাশে। আমরা দক্ষিণবঙ্গ পুরোটাই জুড়ে হচ্ছে পদ্মা নদীর শাখা নদী। পদ্মার প্রধান শাখা নদীগুলো কি? পদ্মার প্রধান শাখা নদী অসংখ্য নদ নদী আছে। আপনি নিজের মতো করে একটু রিলেট করে কোন একটা বিষয় কানেক্ট করে মুখস্থ করলে আপনার জন্য উপকারী। আমিও আমরা মনে করলাম পদ্মার একটা বড় গৌড়ের আমি একটা লাইন মনে রাখতাম। এটা আমি ব্যক্তিগতভাবে আমিও যখন আপনার মতো পরীক্ষার্থী ছিলাম এমন ভাবে আমি রিলেট করে মনে রাখতাম, বড় গৌড়ের কুমার কুমার ভৈরব খা, ভৈরব খা। আমরা ভৈরব কার মাথা ভাঙলো, সাপোজ মনে করলাম ভৈরব কার মাথা ভাঙলো, মাথা ভাঙলো ভৈরব কা। এখানে পদ্মার প্রধান শাখা নদীগুলো চলে আসছে। বড়াল, বড় মানে এখানে আমি বুঝেছি বড়াল নদী। বড়াল একটি নদের নাম। গড়াই, গড়াই নদী। কুমার নদ, ভৈরব নদ। খা মানে এখানে আড়িয়াল কা, আড়িয়াল কা। আর মাথা ভাঙ্গা, মাথা ভাঙ্গা নদী। এগুলো সবগুলো হচ্ছে পদ্মার প্রধানতম শাখা নদী যেগুলো পদ্মা থেকে বের হয়েছে। আপনারা দেখেন আমরা যদি পদ্মার শাখা নদীগুলো একটু দেখতে চাই তাহলে বড়, বড়াল, গড়াই, কুমার, ভৈরব, আড়িয়ালকা, মাথাভাঙ্গা এইসব নদ নদী হচ্ছে পদ্মার প্রধানতম শাখা নদী। এসব নদ নদীগুলো পদ্মার প্রধান শাখা নদী। এসব নদ নদীগুলো পদ্মা থেকে বের হয়েছে। এগুলোর আবার শাখা নদী আছে। পদ্মার শাখা নদী নিচে, নিচের কোনটি পদ্মার শাখা নদী? আমি এই পর্যন্ত যতগুলো পরীক্ষায় প্রশ্ন দেখেছি আসলে মোটামুটি প্রধান শাখা নদী বলতে এগুলিকে বোঝানো হয়। বইয়ে বিভিন্ন পত্রিকায় পদ্মার প্রধান শাখা নদী বলতে এগুলিকে দেখানো হয়েছে। যে পদ্মা শাখা নদী মানে তো আপনারা নিঃসন্দেহে জানেন যেটা পদ্মা থেকে উৎপন্ন হয়েছে, এগুলো হচ্ছে পদ্মার শাখা নদী। আবার অন্য কোন স্থান থেকে, অন্য কোন নদী থেকে উৎপন্ন হয়ে যদি পদ্মায় পতিত হয় সেটাকে বলা হয় পদ্মার উপনদী। তাহলে এরকম পদ্মার উপনদী আমরা এখন একটু জানবো পদ্মার উপনদীগুলো কি। পদ্মার কিছু উপনদী আছে। পদ্মার প্রধান উপনদী, পদ্মার প্রধান উপনদীর নাম হচ্ছে পুনর্ভবা। পুনর্ভবা হচ্ছে পদ্মার প্রধান উপনদী। আরেকটা আছে যেটার নাম হচ্ছে মহানন্দা। মহানন্দা, এই পুনর্ভবা এবং মহানন্দা এই দুইটা হচ্ছে পদ্মার প্রধানতম উপনদী। পদ্মার উপনদী, এই উপনদী দুইটাকে মনে রাখার জন্য আমি পুনর্ভবার পি আর মহানন্দার এম এটা মনে রাখতাম। পদ্মার সাথে পুনর্ভবার পি, মহানন্দার এম এই দুইটা মানে আমি মনে করতাম হচ্ছে পদ্মার উপনদী। তাহলে বাংলাদেশের প্রধান নদী পদ্মা নদী। যে পদ্মা নদীর গতি প্রকৃতি, পদ্মার শাখা নদী, পদ্মার উপনদীগুলো সম্পর্কে আমরা জানলাম। একই সাথে আপনি এখানে দেখেন পদ্মার প্রবেশ পথ, পদ্মা গোয়ালন্দে মিলিত হয়েছে। আমরা মিলিত কোন নদী কোন স্থানে কার সাথে মিলিত হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। অন্য নদীগুলো আলোচনা করার পরে তারপরে পদ্মায় চাঁদপুরে কার সাথে মিলিত হয়েছে সেটা আমরা আলোচনা করব। বাংলাদেশের বৃহত্তম নদী জাতীয় নদী রক্ষা কমিশনের মতে পদ্মা নদী। আমরা এরপরে এখন পদ্মার পরে আলোচনা করবো বাংলাদেশের এরকম আরো কয়েকটি প্রধান নদী নিয়ে। তো আমরা সেই আলোচনায় যাচ্ছি। পদ্মার পর আমরা যে নদী নিয়ে আলোচনা করব, বাংলাদেশের আরেকটি প্রধান নদ নদী যেটাকে নদ বলা হয়, বাংলাদেশের দীর্ঘতম নদ, নাম হচ্ছে ব্রহ্মপুত্র। আমরা এখন দীর্ঘতম নদ বাংলাদেশের ব্রহ্মপুত্র নিয়ে আলোচনা করব। দীর্ঘতম নদ, আপনারা নিঃসন্দেহে নদ নদীর পার্থক্যটা জানেন তাই তো? নদ বলা হয় কোনটাকে আর নদী বলা হয় কোনটাকে? নদ নদীর পার্থক্যের মূল বিষয় হচ্ছে, এখন আমরা সবাই জানি এই বিষয়টা সবচেয়ে বাংলাদেশে আলোচিত বিষয়, সেটা হচ্ছে নদ বলা হয় যারটা জেন্ডার ভিত্তিতে, ই কারান্ত এবং উ কারান্ত, যেটা দেখতে ছেলেদের নামের মতো সেটা হচ্ছে নদ, আর দেখতে যেটা মেয়েদের নামের মতো সেটা হচ্ছে নদী। বাংলাদেশের নদ নদীর বিষয়গুলো আলোচনার বিষয়, এখন আমরা নদ নদী নিয়ে আলোচনা করব। এর মধ্যে এখন আমাদের হচ্ছে ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র নদের আমরা তিনটে বিষয় জানবো। একটা গতি প্রকৃতি,
শাখা নদী, আর একটা হচ্ছে উপনদী। আমরা এই আলোচনা যাওয়ার আগে একটু ব্রহ্মপুত্র নদীর বাংলাদেশে প্রবেশটা কোন দিকে দিয়ে হয়েছে সেটা একটু আমরা দেখে আপনাদের। মানস সরোবর হ্রদ, কৈলাস সিংহের মানস সরোবর হ্রদ থেকে উৎপন্ন হইয়া বাংলাদেশে প্রবেশ করেছে। প্রবেশ করে এই জায়গায় একটা নদীর সাথে মিলিত হয়েছে এবং এভাবে সে অনেক দিন ধরে প্রবাহিত হতো। এই জায়গায় এসে ভৈরবে এই পর্যন্ত এইভাবে হচ্ছে মানস সরোবর হ্রদ থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করে। তারপর এখানে সে একটা নদীতে মিলিত হওয়ার পরে ভৈরবে গিয়ে সে বিলীন হয়েছে, মেঘনায় বিলীন হয়ে গেছে, মেঘনা নদীর সাথে বিলীন হয়ে গেছে। এটা বাংলাদেশের ব্রহ্মপুত্র। আমরা এটা লিখলাম পদ্মা, আর এটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। তো ব্রহ্মপুত্রের গতিপথ থেকে যদি আমরা দেখি তাহলে মানস সরোবর হ্রদ, মানস সরোবর, ব্রহ্মপুত্র হ্রদের উৎপত্তি হচ্ছে মানস সরোবর হ্রদ। এটা তাহলে আমরা উৎপত্তি, ব্রহ্মপুত্র হ্রদের উৎপত্তি মানস সরোবর হ্রদ। বাংলাদেশে প্রবেশ করেছে কোন জেলা দিয়ে একটু আপনারা বলেন তো, বাংলাদেশে কোন জেলা দিয়ে ব্রহ্মপুত্র হ্রদ বাংলাদেশে প্রবেশ করেছে? মানস সরোবর হ্রদ থেকে উৎপন্ন হইয়া পদ্মা, ব্রহ্মপুত্র হ্রদ কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? আপনারা যারা জানেন তারা একটু রিপ্লাই দেন, কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? তাহলে ব্রহ্মপুত্র নদ কৈলাস সিংহের মানস সরোবর হ্রদ হতে উৎপত্তি হইয়া বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশের যে জেলা দিয়ে, সেই জেলার নাম হচ্ছে কুড়িগ্রাম। কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ, তাহলে কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করেছে। কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করার পর সে কুড়িগ্রামের চিলমারিতে, চিলমারি, কুড়িগ্রামের চিলমারিতে একটা নদীর সাথে মিলিত হয়েছে। কার সাথে? তিস্তার সাথে। তিস্তার সাথে। এই যে এদিক থেকে তিস্তা নীলফামার দিয়ে প্রবেশ করে, নীলফামার দিয়ে প্রবেশ করে চিলমারিতে এসে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে। এটা তিস্তা নদী বাংলাদেশ মিলিত হয়েছে। মিলিত হওয়ার পর কতদূর সে অ্যাডভান্স হলো, কতদূর এগিয়ে গেল, ব্রহ্মপুত্র নাম দিয়ে গিয়ে সে ভৈরবে গেল। এটার নাম হচ্ছে জামালগঞ্জ। 1787 সালে এক ভূমিকম্পের মধ্য দিয়ে ব্রহ্মপুত্রের গতিপথ পরিবর্তন হয়ে গেল, সে এদিকের পরিবর্তে এদিকে প্রবাহমান শুরু হলো। তাহলে জামালগঞ্জে গিয়ে সে বিভক্ত হয়ে গেছে। জামালগঞ্জ, সরি দেওয়ানগঞ্জ, জামালপুরের দেওয়ানগঞ্জে গিয়ে সে বিভক্ত হয়ে গেছে। দেওয়ানগঞ্জ, দেওয়ানগঞ্জ হচ্ছে জামালপুরে, সেখানে গিয়ে বিভক্ত হয়ে গেছে, দুই ভাগে ভাগ হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে। দেওয়ানগঞ্জ থেকে সে গেছে কোথায়? দেওয়ানগঞ্জ থেকে তারপরে গেছে হচ্ছে ভৈরবে। ভৈরবে গিয়ে মেঘনায় বিলীন হয়ে গেছে। মেঘনায় তার, মেঘনায় বিলীন হয়ে গেছে, মেঘনায় তার সমাপ্ত হয়েছে, মেঘনায় শেষ। তাহলে ব্রহ্মপুত্রের উৎপত্তি মানস সরোবর হ্রদ থেকে। ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করেছে কুড়িগ্রাম জেলা দিয়ে, ব্রহ্মপুত্র তিস্তার সাথে মিলিত হয়েছে চিলমারিতে, ব্রহ্মপুত্র দুই ভাগে বিভক্ত হয়েছে দেওয়ানগঞ্জে, ব্রহ্মপুত্রের সমাপ্তি হয়েছে ভৈরবে। ব্রহ্মপুত্র দেওয়ানগঞ্জে এসে এতদিন ধরে প্রবাহিত হতো এভাবেই। 1757 সালে কারণে সে দুই ভাগে ভাগ হয়ে গেল। ভাগ হওয়ার পরে এই নতুন নদীর নাম হয়ে গেল যমুনা। আর আগের যে ব্রহ্মপুত্র, সেটার নাম দেওয়া হলো পুরাতন ব্রহ্মপুত্র। সেটার নাম দেওয়া হলো পুরাতন ব্রহ্মপুত্র। এই হচ্ছে বাংলাদেশের ব্রহ্মপুত্রের গতি প্রকৃতি। ব্রহ্মপুত্রের শাখা নদী কোনটা? যেটা ব্রহ্মপুত্র থেকে বের হয়েছে সেটাই হচ্ছে ব্রহ্মপুত্রের শাখা নদী। আমি ব্রহ্মপুত্রের শাখা নদীগুলোকে মনে রাখার জন্য লিখতাম একটা শিব, যমুনা। দেখেন ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদীর নাম হচ্ছে শীতলক্ষ্যা। যে শীতলক্ষ্যা নদী হচ্ছে ব্রহ্মপুত্র থেকে বের হয়েছে। আর মানে আমি বুঝতাম বংশী আর যমুনা, এই যমুনা নদী, বংশী নদী এবং শীতলক্ষ্যা, এই বিষয়গুলো হচ্ছে ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী। এগুলো ব্রহ্মপুত্র থেকে উৎপন্ন হইয়া অন্য জায়গায় গিয়েছে। এবার অন্যান্য উপনদী যেগুলো
অন্য স্থান থেকে উৎপন্ন হয়ে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে, এরকমের মধ্যে আমি মনে রাখতাম একটা নদীর নাম হচ্ছে, আমি মনে রাখার জন্য আমি একটা শব্দ ইউজ করতাম ধরলা। দু মানে দুধ কুমার, তাহলে দুধ কুমার, আর তি মানে হচ্ছে তিস্তা। ইতিমধ্যে আপনাদেরকে আমি দেখিয়েছি তিস্তা অন্য স্থান থেকে উৎপন্ন হইয়া ব্রহ্মপুত্রের সাথে মিলিত। তাহলে দুধ কুমার, তিস্তা, ধরলা এসবগুলো হচ্ছে ব্রহ্মপুত্র নদের উপনদী। দুধকুমার, তিস্তা, ধরলা এগুলো হচ্ছে ব্রহ্মপুত্র নদের উপনদী। বাংলাদেশের ব্রহ্মপুত্র নদের উপনদীগুলো যদি আমরা যদি দেখি, তাহলে ব্রহ্মপুত্র উৎপত্তি হয়েছে মানস সরোবর হ্রদ থেকে, বা প্রবেশ করেছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলা দিয়ে, তিস্তার সাথে মিলিত হয়েছে চিলমারিতে, দেওয়ানগঞ্জে যমুনা এবং পুরাতন ব্রহ্মপুত্র নামে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, ভৈরবে সে মেঘনার সাথে বিলীন হয়ে গেছে। আর ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী হচ্ছে শীতলক্ষ্যা, তারপর হচ্ছে বংশী এবং যমুনা। আর উপনদী যদি আমরা দেখি, দুধকুমার, তিস্তা, ধরলা এগুলো হচ্ছে উপনদী ব্রহ্মপুত্রের। ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী, উপনদী এবং উৎপত্তি সম্পর্কে আমরা আলোচনা করলাম। আমরা বাংলাদেশের এরকম এখন একটু দেখেন, আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদের গতি পরিবর্তন হয়ে গেল। গতি পরিবর্তন হয়ে নতুন একটা নদী ধারণ করলো, নাম হচ্ছে যমুনা। আপনারা যমুনা নদী কবে, ব্রহ্মপুত্র নদীর পরিবর্তন, গতি পরিবর্তন হয়ে কখন যমুনা ধারণ করলো, কত সালে, সে প্রশ্নটা কেউ যদি জানেন তাহলে একটু কমেন্ট করে জানান। যমুনা নদীর উৎপত্তি সন কবে, কবে যমুনা নদীর উৎপত্তি হয়েছে? দেখেন, গত বিসিএস একটা প্রশ্ন এসেছিল, যমুনা নদী কবে উৎপন্ন হয়েছে? আপনারা জানেন ব্রহ্মপুত্র নদীর গতি পরিবর্তন হয়েছিল একটা সালে। সর্বশেষ যে বিসিএস এর প্রিলিমিনারি হলো 1787 সালে। মিস্টার সানি বলছেন ইয়েস রাইট, 1787 সালে বাংলাদেশের ব্রহ্মপুত্র নদের গতি পরিবর্তন হয়ে গেল। গত বিশেষে একটা প্রশ্ন ছিল, নিচের কোনটি নবীনতম নদী? এর মধ্যে পদ্মা, আরো অনেকগুলো অপশন ছিল। দেখেন, অন্য নদ নদীগুলো কবে উৎপত্তি হয়েছে তার কোনো সুনির্দিষ্ট ডকুমেন্ট নেই, সুনির্দিষ্ট প্রমাণ আমাদের হাতে নেই। কিন্তু কিন্তু যমুনা নদী যে নতুন করে সৃষ্টি হলো তার প্রমাণ আমরা পাই 1787 সালে। এই জন্য এটা নবীনতম নদী হচ্ছে যমুনা। আমরা যমুনা নিয়ে একটু আলোচনা করি। আমরা যমুনা নিয়েও আমরা তিনটা বিষয় জানবো। এখন আমরা ব্রহ্মপুত্র নিয়ে আলোচনা শেষ, যমুনার গতি প্রকৃতি, তারপরে যমুনার শাখা নদী এবং যমুনার উপনদী। যমুনার কি কি উপনদীগুলো যেগুলো অন্য প্রান্ত থেকে উৎপন্ন হয়েছে, সেই নদীগুলো কি। আমার মানচিত্রের মধ্যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যমুনা নদী অলরেডি আমরা এক্সিস্ট করে, আমার মানচিত্রের যে আলোচনা সেখানে এক্সিস্ট করে। তো আমরা এখন আলোচনা করব যে নদী নিয়ে, সেটার নাম হচ্ছে যমুনা। 1787 সালে, 1757 না, সাইদুল ইসলাম সানি, এটা হবে 1787। হ্যাঁ, অনেকগুলো দফায় দফায় এখানে ভূমিকম্প হওয়ার কারণে চূড়ান্ত ভাবে 1727 সালে ভূমিকম্পের কারণে ব্রহ্মপুত্র নদীর গতি পরিবর্তন হয়ে নতুন দিকে প্রবাহিত হলো, সে নদীর নাম হয়ে গেল যমুনা। যমুনা নদীর উৎপত্তি কোথায়, তাহলে দেখেন এই যে পয়েন্ট আমি বলছিলাম দেওয়ানগঞ্জ, একটু পরে আমি এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমি দেওয়ানগঞ্জ, তাহলে যমুনা নদীর উৎপত্তি দেওয়ানগঞ্জ। এটা উৎপত্তি, যমুনার উৎপত্তি। যমুনা নদীর দেওয়ানগঞ্জ থেকে উৎপন্ন হইয়া গোয়ালন্দে গিয়ে শেষ শেষ হয়ে গেছে, গোয়ালন্দে গিয়ে তার সমাপ্তি ঘটেছে। কোথায়? গোয়ালন্দে, পদ্মায় তার সমাপ্তি হয়েছে, পদ্মায় সমাপ্তি। তাহলে যমুনা নদীর উৎপত্তি হচ্ছে দেওয়ানগঞ্জ, যমুনা নদীর সমাপ্তি হচ্ছে গোয়ালন্দ। যমুনা নদীর উৎপত্তি হচ্ছে দেওয়ানগঞ্জ, যমুনা নদীর সমাপ্তি হচ্ছে গোয়ালন্দ। গোয়ালন্দ গোয়ালন্দে পদ্মার সাথে সে বিলীন হয়ে গেছে। যমুনার একটা শাখা নদী আছে, যমুনার শাখা নদী, প্রধান শাখা নদীর নাম হচ্ছে ধলেশ্বরী।
যমুনার প্রধান শাখা নদীর নাম হচ্ছে ধলেশ্বরী, মানে যমুনার মেয়ে। যমুনা যদি মেয়ে হয়, যদি স্ত্রীলিঙ্গ, তার মেয়ের নাম হচ্ছে ধলেশ্বরী। যমুনার শাখা নদীর নাম হচ্ছে ধলেশ্বরী। সে ধলেশ্বরীর একটা শাখা নদী, ধলেশ্বরীর একটা মেয়ে আছে, যে মেয়ের নাম হচ্ছে বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা হচ্ছে ধলেশ্বরীর শাখা নদী। তাইলে বুড়িগঙ্গা যমুনার কি, একটু আপনারা যারা জানেন, যমুনার সাথে বুড়িগঙ্গার সম্পর্কটা কি? যমুনার শাখা নদীর নাম হচ্ছে ধলেশ্বরী, ধলেশ্বরীর শাখা নদীর নাম হচ্ছে বুড়িগঙ্গা। যমুনার মেয়ের নাম হচ্ছে ধলেশ্বরী, আর ধলেশ্বরীর মেয়ের নাম হচ্ছে বুড়িগঙ্গা। তাইলে যমুনার সাথে বুড়িগঙ্গার সম্পর্কটা কি? আপনারা কেউ একজন লিখতে পারেন, যারা জানেন একটু মন্তব্য করে আপনারা বলতে পারেন যমুনার সাথে বুড়িগঙ্গার সম্পর্কটা কি। যমুনা কি নদী? যমুনা কি পদ্মার, দুঃখিত, বুড়িগঙ্গা কি যমুনার শাখা নদী, না বুড়িগঙ্গা যমুনার উপনদী, না বুড়িগঙ্গা যমুনার প্রশাখা নদী? তাহলে এটা হচ্ছে যমুনার প্রশাখা নদী। যমুনার প্রশাখা, শাখা থেকে যেটা বের হয় সেটাকে বলা হয় প্রশাখা। তাহলে বাংলাদেশের রাজধানী যে নদীর উপর দাঁড়িয়ে সে বুড়িগঙ্গা হচ্ছে যমুনার প্রশাখা নদী, আর ধলেশ্বরীর শাখা নদী। যমুনায় অসংখ্য নদী, উত্তরবঙ্গের এখানে অনেকগুলো নদী যমুনায় এসে পতিত হয়েছে, এগুলোকে বলা হয় যমুনার উপনদী। যমুনার উপনদীর মধ্যে নাম করা যেগুলো আছে, একটা হচ্ছে আত্রাই, আত্রাই, বাঙ্গালী, করতোয়া, আত্রাই, বাঙ্গালী, করতোয়া, এগুলো হচ্ছে যমুনার প্রধানতম শাখা উপনদী। করতোয়া, এগুলোকে মনে রাখার জন্য আমি প্রথম শব্দটা লিখলাম আত্রাই, বাঙ্গালী, করতোয়া, যেখানে বগুড়া শহর অবস্থিত, মহাস্থানগড় অবস্থিত যে নদীতে, এই আত্রাই, বাঙ্গালী, করতোয়া, এগুলো হচ্ছে যমুনার প্রধানতম উপনদী। যমুনার প্রধানতম উপনদী হচ্ছে এগুলি। তো যমুনার শাখা নদী এবং যমুনার উপনদী এবং যমুনার গতি প্রকৃতি সম্পর্কে আমরা আলোচনা করলাম। বাংলাদেশের প্রধানতম একটি নদীর নাম হচ্ছে যমুনা। সেই যমুনার কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করলাম। তো বাংলাদেশের এখনো পর্যন্ত প্রচলিত তথ্যে, পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন তথ্যে এখনো পর্যন্ত যে নদীটাকে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম নদী বলা হয়, সে নদীর নাম হচ্ছে মেঘনা। আমরা এখন সেই মেঘনা নদী সম্পর্কে জানবো। তো আমরা মেঘনার ওই ঠিক এইরকম বিষয়গুলো আমরা জানবো। মেঘনা নদীর এই কয়েকটা বিষয় সম্পর্কে আমরা জানবো। মেঘনা নদীর প্রধান বিষয়গুলো কি কি। বাংলাদেশের এখনো পর্যন্ত প্রচলিত তথ্য এবং বইগুলোতে যে নদীটাকে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম, সবচেয়ে দীর্ঘতম, সবচেয়ে গভীরতম নদী বলে দাবি করা হয়, সেটা হচ্ছে মেঘনা। জাতীয় নদী রক্ষা কমিশনের শুধু তথ্যে বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম হচ্ছে পদ্মা। আমরা আজকে এখন সেই মেঘনা নদী সম্পর্কে জানবো। মেঘনা নদী, আমরা মেঘনা নদী সম্পর্কে জানার আগে আমরা এখানে মেঘনা নদীর মানচিত্রে মেঘনা নদীর অবস্থানটা কোথায় আমরা সেটা একটু আলোচনা করি, তারপরে মেঘনা নদীর ডিটেলস গুলো যাব। দেখেন, এই অঞ্চল দিয়ে বাংলাদেশে একটা নদী ঢুকেছে, বাংলাদেশের সিলেট অঞ্চল দিয়ে নদী থেকে সেটা আজমেরিগঞ্জে গিয়েছে। নদীটার নাম হচ্ছে সুরমা। সিলেটের এদিক দিয়ে আরেকটা নদী বাংলাদেশে প্রবেশ করেছে, যেটার নাম হচ্ছে কুশিয়ারা। দুইটা নদী এই আজমেরিগঞ্জে গিয়ে মিলিত হয়েছে। মিলিত হওয়ার পরে তারা দুইজনে বিলীন হয়ে গেছে। নদীটার নাম হয়ে গেল কালনী। এই কালনী নদী কিছুদূর নিজের নামে প্রবাহিত হলো, হওয়ার পরে সে মেঘনা নাম ধারণ করলো। কালনী কিছুদূর নিজের নামে হওয়ার পরে সে নিজের নাম হয়ে গেল মেঘনা। কালনীর নাম হয়ে গেল মেঘনা। মেঘনা নাম ধারণ করে সে এখানে আসলো, ভৈরবে আসলো। আসার পরে সে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হলো, ব্রহ্মপুত্র মেঘনার সাথে হারিয়ে গেল, এটার নাম হয়ে গেল মেঘনা। হারিয়ে যাওয়ার পর সে চাঁদপুরে আসলো, চাঁদপুরে পদ্মা তার সাথে মিলিত হলো, এবং সেখান থেকে পদ্ম তার মধ্যে হারিয়ে গেল, এটার নাম হয়ে গেল মেঘনা। মেঘনা নাম ধারণ করে সে পদ্মায় বঙ্গোপসাগরে পতিত হলো। বাংলাদেশের নদ নদীগুলো যদি আপনি বুঝতে চান, জাস্ট এই যে মানচিত্রটা, নদ নদীর প্রধান নদ নদীগুলোর এই মানচিত্রটা এইটুকুই বুঝে। এখানে বাংলাদেশের প্রধান নদী চলে আসছে, পদ্মা চলে আসছে,
যমুনা আছে, ব্রহ্মপুত্র আছে, তিস্তা আছে, মেঘনা চলেছে, সুরমা, কুশিয়ারা, সুরমা এবং কুশিয়ারা চলে আসছে। বাংলাদেশের প্রধান নদ নদী বলতে এগুলিকে বলা হয় প্রধান রিভার সিস্টেম। এটা পদ্মা রিভার সিস্টেম, একটা ব্রহ্মপুত্র যমুনা, আর একটা যমুনা, আর একটা মেঘনা, আর একটা হচ্ছে তিস্তা ব্রহ্মপুত্র, আর এদিকে বাংলাদেশের কর্ণফুলী। এটা বাংলাদেশের রিভার সিস্টেম, নদী ব্যবস্থা। এই নদ নদীগুলি থেকে অসংখ্য নদ নদী বের হয়েছে। আমরা মেঘনা নদী সম্পর্কে জানবো। মেঘনা নদীর গতি প্রকৃতি দেখেন। মেঘনা নদী উৎপত্তি হয়েছে যদিও সুরমা এবং কুশিয়ারার মধ্যে দিয়ে মেঘনা নদী উৎপত্তি হয়েছে। মেঘনা নদী আলটিমেটলি আমরা যেটা দেখেছি কালনী নদী থেকে উৎপন্ন হয়েছে, কালনী। এর আগে উৎপত্তি জায়গার যেখানে সেটা হচ্ছে কালনী। কালনীর নতুন নামকরণ করা হয়েছে মেঘনা। সে কালনীর নামকরণ করে ভৈরবে আসলো। ভৈরব, ভৈরবে এসে এখানে ব্রহ্মপুত্র তার সাথে যুক্ত হলো। ব্রহ্মপুত্র তার সাথে যুক্ত হলো, প্লাস হলো, আমি যদি যুক্ত মানে প্লাস হলো। আবার সেখান থেকে সে চাঁদপুরে গেল। চাঁদপুর, চাঁদপুরে পদ্মা এসে তার সাথে যুক্ত হলো, পদ্মা, মেঘনার সাথে পদ্মা যুক্ত হলো। সেখান থেকে পদ্মা, সেখান থেকে মেঘনা বঙ্গোপসাগরে পতিত হলো, বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে মেঘনা নাম ধারণ করে তার এখানে সমাপ্তি, বঙ্গোপসাগরে পতিত হওয়ার মধ্যে দিয়ে মেঘনা নদীর সমাপ্তি হলো। আপনি দেখেন মেঘনা নদীর উৎপত্তি কোথায়? কালনী নদী থেকে। অরিজিনালি কালনীর থেকেই মেঘনা নদীর উৎপত্তি হয়েছে। মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে যুক্ত হয়েছে কোন স্থানে? ভৈরবে। মেঘনা পদ্মার সাথে যুক্ত হয়েছে কোন স্থানে? চাঁদপুরে। মেঘনার সমাপ্তি হয়েছে কোথায়? বঙ্গোপসাগরে পতিত হওয়ার মধ্যে দিয়ে। তো মেঘনা নদীর কোনো শাখা নদী নেই। আমি বইগুলোতে মেঘনা নদীর কোনো শাখা নদী দেখি নাই। মেঘনার কিছু গুরুত্বপূর্ণ উপনদী আছে যেগুলো অন্য স্থান থেকে, অন্য জলাধার থেকে উৎপন্ন হইয়া মেঘনার সাথে মিলিত হয়েছে। যেমন আমরা এরকম মনে রাখতে পারি এরকম কয়েকটা গুরুত্বপূর্ণ মেঘনা নদীর উপনদী। আমরা যদি লিখি মনু, তিতাস, আমরা জানি মনু, তিতাস, বাউলাই, মনু, তিতাস, বাউলাই, গোমতী। মনু, তিতাস, বাউলাই, গোমতী, মনু, তিতাস, বাউলাই, গোমতী এগুলো মেঘনার প্রধানতম উপনদী। এগুলো মেঘনার প্রধানতম। মনু নদী, তিতাস একটি নদীর নাম। তিতাস যদিও নদ গ্রামারে, তিতাস একটি নদীর নাম। আমরা উদ্যত বর্ণবর্মণ একটা বই, সেই তিতাস, বাউলাই এবং গোমতী। কুমিল্লার দুঃখ বলা হয় যে নদীকে, সেটাকে বলা হয় গোমতী। বাংলাদেশের চট্টগ্রামের দুঃখ বলা হয়, চট্টগ্রামের দুঃখ বলা হয় চাকতাই খাল। চীনের দুঃখ বলা হয় হুয়ানহো, আর কুমিল্লার দুঃখ বলা হয় গোমতী। এই মনু, তিতাস, বাউলাই, গোমতী আপনি নিজের মতো করে, আমি লিখলাম মতির, মতি আমি মনে রাখার জন্য লিখলাম মতি। মনু দিয়ে ম মানে মনু, তি মানে তিতাস, মতির বউ গোমতী, আমি এইভাবে মনে রাখতাম। আপনি চাইলে মনে রাখতে পারেন মতির বউ গোমতী। মনে করেন ম মানে মনু, তি মানে তিতাস, বউ মানে বাউলাই, আর গোমতী মানে গোমতী। আপনি সে রিলেট করে চাইলে মনে রাখতে পারেন মেঘনার উপনদীগুলোর নাম মতির বউ, গোমতী। সাপোজ আপনি রিলেট করেন কিভাবে আপনি অনেক বেশি ইন্টারঅ্যাক্ট করতে পারেন। তো এই হচ্ছে মেঘনা নদীর উপনদীর চরিত্র। আমরা বাংলাদেশের প্রধান নদী, বাংলাদেশের নদী ব্যবস্থা সম্পর্কে আলোচনা করতে গেলে, নদ নদীগুলো নিয়ে আমরা পড়তে গেলে আরেকটা নদী নিয়ে পড়তে হয়, যেটার নাম হচ্ছে কর্ণফুলী। কর্ণফুলী, এটার নাম হচ্ছে কর্ণফুলী, নদীর নাম হচ্ছে কর্ণফুলী। বাংলাদেশে এখন কর্ণফুলী নদী সম্পর্কে আমরা দিই একটা বাংলাদেশের নদী ব্যবস্থা, যেখানে এই নদী ব্যবস্থায় অনেকগুলো নদী কানেক্টেড হয়েছে কর্ণফুলীর সাথে। আমরা এখন কর্ণফুলী সম্পর্কে একটু জানবো। বাংলাদেশের প্রধান নদ নদীগুলোর আমরা তিনটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে চাই। এটা গতি প্রকৃতি, মানে সে কিভাবে গতিপথটা, আমরা দেখি যে গতি কিভাবে চেঞ্জ হয়েছে, তার গতিপথ কি। আর একটা হচ্ছে শাখা নদী, আমরা তার গতিপথ জানার মধ্য দিয়ে বেসিক্যালি তার অনেকগুলো বিষয় আমাদের সামনে চলে আসে। যদি শাখা নদী থাকে তার শাখা নদী আর উপনদী। আমরা এই আলোচনাগুলোর মধ্য দিয়ে বাংলাদেশের নদী ব্যবস্থা এবং প্রধান নদ নদীর এইসব বিষয়গুলো আমরা জেনে নিচ্ছি। ওকে, আমরা এখন যে নদী ব্যবস্থা, নদী নিয়ে আলোচনা করব।
যে নদী নিয়ে আলোচনা করবো সেটা বাংলাদেশের আর একটা নদী ব্যবস্থার প্রধানতম একটি নদী, আমি ইতিমধ্যে মানচিত্র আপনাদেরকে দেখিয়েছি, সেটার নাম হচ্ছে কর্ণফুলী। আমরা এখন কর্ণফুলী নদী সম্পর্কে আলোচনা করব। তো কর্ণফুলী নদীর উৎপত্তি হয়েছে একটা পাহাড় থেকে, নাম হচ্ছে লুসাই পাহাড়। লুসাই পাহাড় কি কর্ণফুলী নদীর উৎপত্তি স্থান? কর্ণফুলী নদীর উৎপত্তি স্থান প্রবেশ করেছে কোন জেলা দিয়ে? লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে এসে রাঙ্গামাটি দিয়ে বাংলাদেশের রাঙ্গামাটি রাঙ্গামাটি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, রাঙ্গামাটি দিয়ে প্রবেশ করেছে, প্রবেশ করেছে কাপ্তাই হয়ে চট্টগ্রাম শহর। চট্টগ্রাম শহর কোন নদীর তীরে অবস্থিত? চট্টগ্রাম শহর দিয়ে সে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, বঙ্গোপসাগরে পতিত। এই হচ্ছে বাংলাদেশের কর্ণফুলী, এখানে এখানে পতিত মানে এখানে সমাপ্তি, এখানে শেষ। তাহলে কর্ণফুলী নদীর উৎপত্তি লুসাই পাহাড় থেকে। কর্ণফুলী নদী প্রবেশ করেছে রাঙ্গামাটি জেলা দিয়ে প্রবেশ করেছে। কর্ণফুলী নদী কোন শহরে? চট্টগ্রাম শহর কোন নদীর তীরে অবস্থিত? চট্টগ্রাম শহর কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। কর্ণফুলী পতিত হয়েছে কোথায়? কর্ণফুলী পতিত হয়েছে বঙ্গোপসাগরে। বাংলাদেশে কর্ণফুলীর কোনো শাখা নদী নেই, কর্ণফুলীর কোনো শাখা নদী নেই। কর্ণফুলীর কিছু উপনদী আছে, চেঙ্গি নদী, রাঙ্গামাটির চেঙ্গি নদী, রাঙ্গামাটির আরেকটা নাম করা নদীর নাম হচ্ছে কাশালন, রাঙ্গামাটির চেঙ্গি, কাশালন। বাংলাদেশের একটা নাম করা উপদ্বীপ নদীর নাম হচ্ছে হালদা, বাংলাদেশের নাম করা একটি নদীর নাম হচ্ছে হালদা। এই তিনটি নদী যে বাংলাদেশের প্রধান তিনটি নদী, যেখানে এই তিনটি নদী যেগুলো কর্ণফুলীতে পতিত হয়েছে। হালদা নদীকে আমরা জানি প্রজননের জন্য প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র বলে, মৎস্য প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র, যেখানে কার্প, রুই এইসব মানে প্রজনন ক্ষেত্রের জন্য এখানে এটা নাম করে একটা মানে মৎস্য প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র নাম হচ্ছে হালদা নদী। বাংলাদেশের প্রধান নদ নদীগুলির গতিপথ কিভাবে কিভাবে যুক্ত হয়েছে, কিভাবে সেসব বিষয়ে আলোচনা করলাম, এবং শাখা নদী এবং উপনদী। বাংলাদেশের নদ নদী ব্যবস্থা থেকে যদি আপনার প্রশ্ন আসে, মূলত এই নদী ব্যবস্থা, এই যে মানচিত্রটা আমি এঁকেছি, যে নদীগুলো নিয়ে আলোচনা করছি, এখান থেকে প্রশ্ন আসে। এবং এই নদ নদীগুলোর প্রশ্নগুলো যদি আপনাদের মনে থাকে, সেই প্রেক্ষাপটে আমরা আলোচনা করেছি নদীগুলোর গতিপথ, শাখা নদী এবং উপনদী। নদ নদীগুলোর একটা গুরুত্বপূর্ণ কনফিউজিং বিষয়, আমরা বারবার যাতে মিসগাইড না হয়ে, জন্য আমি এখন নদ নদীগুলোর মিলনস্থল সম্পর্কে একটু আলোচনা করব। কোন নদী কিভাবে মিলিত হয়েছে এই বিষয়টা একটু আমরা জানবো, নদ নদীর মিলনস্থল নিয়ে আমাদের সমস্যা না হয়। আমাদের আলোচনা আমরা মানচিত্র রেখে দিলাম, বাংলাদেশের নদ নদীর মিলনস্থল, এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। নদ নদীর মিলনস্থল আপনারা লিখতে পারেন, নদ নদীর মিলনস্থল। বাংলাদেশের নদ নদীর মিলনস্থলটা আমরা শুরু করি, বাংলাদেশের নদ নদীর মিলনস্থল। আমরা যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন, একটু দেখেন আমি কয়েকটা পয়েন্টের কথা। এই একটা পয়েন্ট যেখানে দুইটি নদ নদী মিলিত হয়েছে, এখানে আরেকটা পয়েন্ট যেখানে নদ নদী মিলিত হয়েছে, এটা একটা আরেকটা পয়েন্ট, তিনটা, এখানে একটা, চারটা, পাঁচটা, ছয়টা। আপনি জাস্ট এই 6টি নদ নদীর মিলনস্থলগুলো মনে রাখবেন, কোন নদী কিভাবে মিলিত হয়েছে। আমি ইতিমধ্যে মানচিত্রটা আঁকলে আপনার কাছে ধারণা হয়ে যাওয়ার কথা। তারপরে যাদের মধ্যে ধারণা হয়নি, তাদের ধারণাটা কিন্তু আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমরা নদ নদীর মিলনস্থল, বাংলাদেশের নদ নদী সমূহের প্রধান মিলনস্থল নিয়ে আমরা আলোচনা করব। নদ নদীর মিলনস্থল। আমি এই যে পয়েন্ট যেটা, এটার নাম হচ্ছে গোয়ালন্দ। আমরা যদি মিলনস্থলের নাম হচ্ছে গোয়ালন্দ, গোয়ালন্দে কোন নদী মিলিত হয়েছে আপনারা একটু
জাস্ট বলেন, আমি লিখে গেলাম, আপনারাই বলবেন। গোয়ালন্দ, আমি ইতিমধ্যে আমার মানচিত্রের দিকে তাকালে আপনাদের ক্লিয়ার হওয়ার কথা। তাহলে গোয়ালন্দে কোন নদী মিলিত হয়েছে, কোন দুইটি নদী মিলিত হয়েছে, সেই পয়েন্টটা আপনারা একটু লিখেন। যারা আপনারা ক্লাস শুনছেন, এতক্ষণ ধরে ক্লাসে ছিলেন, তাহলে গোয়ালন্দে যে দুটি নদী মিলিত হয়েছে সে দুইটার নাম আপনারা দুইটা নদীর নাম লিখে দেন। গোয়ালন্দের পর আমরা যে পয়েন্টে আলোচনা করবো সেটার নাম হচ্ছে চাঁদপুর। চাঁদপুর আরেকটা পয়েন্ট যেখানে নদ নদীর মিলিত হয়েছে, দুইটা নদী, প্রধান নদী মিলিত হয়েছে। তারপর আমরা যদি দেখি ভৈরব, ভৈরব এটা আমরা যদি দেখি, এটা ভৈরব, ভৈরব আরেকটা পয়েন্ট যেখানে নদ নদীর সংযোগ ঘটেছে। এটা হচ্ছে আজমিরিগঞ্জ, আজমিরিগঞ্জ আরেকটা পয়েন্ট যেখানে, যেটা হবিগঞ্জ, আজমিরিগঞ্জ এটা হচ্ছে হবিগঞ্জে, যেখানে আরো দুটি নদী মিলিত হয়েছে। তারপর এটা হচ্ছে, এটার নাম হচ্ছে দেওয়ানগঞ্জ। আমরা যদি দেওয়ানগঞ্জে দুইটি নদ নদী বিভক্ত হয়ে গেছে এক জায়গা থেকে, দেওয়ানগঞ্জ। তারপর এটার নাম হচ্ছে চিলমারি। তাহলে বাংলাদেশের প্রধান নদ নদীর সংযোগস্থল হচ্ছে এই ছয়টি। এই ছয়টি নিয়ে আমি একটু আপনাদেরকে আলোচনা করব, কোন নদী কোথায় কিভাবে কানেক্ট হয়েছে। তো দেখেন, গোয়ালন্দে কোন নদ নদী, গোয়ালন্দ এটা বাংলাদেশের প্রধান একটি নদী। বাংলাদেশের গোয়ালন্দ নদীতে, গোয়ালন্দ নামক স্থানে যে দুটি নদ নদী মিলিত হয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, একটা পদ্মা, আমি লিখলাম তাহলে পদ্মা, যমুনা, পদ্মা এবং যমুনা দুটো মিলিত হয়ে এখানে যে নদী ধারণ করেছে সেটার নাম হচ্ছে পদ্মা, মানে যমুনায় বিলীন হয়ে গেছে। তারপরে চাঁদপুরে পদ্মা কার সাথে মিলিত হয়েছে, মেঘনার সাথে। মিলনের পরে তাদের নতুন নদীর নাম কি, মেঘনা। ভৈরবে, ভৈরবে পুরাতন ব্রহ্মপুত্র, পুরাতন ব্রহ্মপুত্র কার সাথে মিলিত হয়েছে, মেঘনার সাথে, মেঘনার সাথে মিলিত হয়েছে। মেঘনার সাথে মিলিত হয়ে কি নাম ধারণ করলো, মেঘনা নাম ধারণ করলো, মেঘনায় আসে। তাহলে ব্রহ্মপুত্র, আজমিরিগঞ্জ, ওখানে দুইটা আমি নাম দুটো লিখিনি, একটার নাম হচ্ছে সুরমা, আরটার নাম হচ্ছে কুশিয়ারা। এই দুইটা নদী মিলিত হওয়ার পর দুইটার নাম পরিবর্তন হয়ে এই জায়গাটার নদীর নাম হয়ে গেল কালনী। তারপর দেওয়ানগঞ্জ, এখানে যে দুইটা নদী মিলিত হয়েছে, একটার নাম হচ্ছে যমুনা, আরটার নাম হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র। এই দুইটা নদীর সমন্বয় হচ্ছে ব্রহ্মপুত্র, এই দুইটা নদীর সমন্বয় হচ্ছে ব্রহ্মপুত্র। তারপর আমরা যদি চিলমারিতে যে দুইটা নদী মিলিত হয়েছে, একটার নাম হচ্ছে তিস্তা, তিস্তা কার সাথে মিলিত হয়েছে, ব্রহ্মপুত্রের সাথে। তিস্তা ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়ে ব্রহ্মপুত্র টিকে ছিল, তিস্তা হারিয়ে গেছে, নাম হয়ে গেল, নদীর নাম হয়ে গেল ব্রহ্মপুত্র। বাংলাদেশের নদ নদীগুলোর, বাংলাদেশের প্রধান নদ নদীগুলোর মিলনস্থল আমরা মানচিত্রের মাধ্যমে যেখানে দেখলাম, সেখানে হচ্ছে গোয়ালন্দ, পদ্মা এবং যমুনার সংযোগ, চাঁদপুরে পদ্মা এবং মেঘনার সংযোগ হয়েছে, একটার সাথে সংযোগ হয়েছে ভৈরবে পুরাতন ব্রহ্মপুত্র এবং মেঘনা, আজমিরিগঞ্জে সুরমা এবং কুশিয়ারা, আর দেওয়ানগঞ্জে যমুনা এবং পুরাতন ব্রহ্মপুত্র, এবং চিলমারিতে তিস্তা এবং ব্রহ্মপুত্র। এই নদ নদীর সংযোগের মধ্য দিয়ে আমরা, নদ নদীর সংযোগের মধ্য দিয়ে আমাদের আজকের এই নদী সম্পদ নিয়ে, বাংলাদেশের নদী সম্পদের আলোচনাটা আমরা এখানে শেষ করছি। নদী সম্পদ নিয়ে আলোচনা শেষ। বাংলাদেশের পরিবেশ প্রকৃতি সম্পদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকের নাম হচ্ছে বাংলাদেশের নদী সম্পদ। আমরা নদী সম্পদের পরে বর্তমানে আমরা এর পরে যে ক্লাসটা আলোচনা করব, যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশের দ্বীপ, বাংলাদেশের আলোচিত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বীপগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব। কারণ সাম্প্রতিক সময়ে আপনি কমনলি হয় দ্বীপ অথবা নদী, এখান থেকে একটা প্রশ্ন পাবেন, বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে থেকে একটা প্রশ্ন আসে। আমরা এখন বাংলাদেশের দ্বীপসমূহ, বাংলাদেশের দ্বীপসমূহ নিয়ে আলোচনা করব। আমাদের নদ নদীর আলোচনাটা এখানে শেষ। বাংলাদেশের দ্বীপসমূহ, তো বাংলাদেশের দ্বীপসমূহ আমরা যে দ্বীপগুলো নিয়ে আলোচনা করব, সেই দ্বীপগুলো সম্পর্কে এখন আলোচনা করার আগে বাংলাদেশের প্রধান যতগুলো দ্বীপ নিয়ে আমরা আলোচনা করি, সেই বাংলাদেশের দ্বীপগুলোর অবস্থান কোথায় এবং দ্বীপগুলো কেন একটু ব্যতিক্রম, কেন একটু বৈশিষ্ট্যগত তাদের ব্যতিক্রম, সেই সব বিষয় হচ্ছে আমাদের আলোচনার বিষয়।
আমরা এখন সেই টপিকে বাংলাদেশের দ্বীপসমূহ নিয়ে আলোচনা করব। সেই আলোচনায় যাচ্ছি বাংলাদেশের দ্বীপসমূহ। তো বাংলাদেশের বর্তমানে যেখান থেকে প্রশ্ন আসে এর মধ্যে এই টপিকটা একটা গুরুত্বপূর্ণ, যেখানে যেখানে বাংলাদেশের দ্বীপগুলোর প্রধান অবস্থান এবং বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা কথা বলছি। ওকে, আমরা সেখানে একটু বাংলাদেশের দ্বীপগুলোর অবস্থানগত বোঝার জন্য আমরা আবার বাংলাদেশের মানচিত্রে যাচ্ছি। আমরা বাংলাদেশের মানচিত্রের মধ্য দিয়ে বেসিক্যালি বাংলাদেশের দ্বীপগুলোর অবস্থানটাকে একটু সহজে আমি চিহ্নিত করতে পারবো। তো মনে করলাম এটা বাংলাদেশের যতগুলো দ্বীপ আছে, দ্বীপ মানে আপনারা নিঃসন্দেহে ইতিমধ্যে জানেন বাংলাদেশের দ্বীপগুলো যতগুলো দ্বীপ আছে সবগুলো দ্বীপের অবস্থান কোথায়। আমরা যদি দেখি এটা বাংলাদেশের একটা দ্বীপ যেটাকে আমরা বলি বাংলাদেশের সর্বশেষ, যেটাকে বলা হয় সেন্ট মার্টিন। তারপরে দিকে সোনাদিয়া, তারপরে মহেশখালী, তারপরে কুতুবদিয়া, তারপরে দিকে আমরা যদি বলি ভাসানচর, নিঝুম দ্বীপ, তারপরে ভোলা, সরি, এই এলাকার মূলত এই অঞ্চলে যে দ্বীপগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের আলোচনার বিষয়। এই দ্বীপগুলো থেকে রিসেন্ট টাইম আমরা প্রশ্ন আসতে দেখেছি। আমরা বাংলাদেশের প্রধান প্রধান দ্বীপসমূহগুলো নিয়ে একটু আলোচনা, বাংলাদেশের প্রধান দ্বীপসমূহ যেখান থেকে প্রশ্ন আসে সেগুলো আমরা একটু দেখার, সেই দ্বীপগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। বাংলাদেশের সবচেয়ে আলোচিত, বাংলাদেশের স্ট্র্যাটেজিক্যালি সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বীপ বেশিরভাগই হচ্ছে কক্সবাজার জেলায়। আমরা কক্সবাজার জেলার দ্বীপগুলো আলোচনা করব। বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত দ্বীপগুলো হচ্ছে বাংলাদেশের স্ট্র্যাটেজিক্যালি সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বীপ। আমি এই জন্য জেলার মধ্য দিয়ে আলোচনার মধ্য দিয়ে বেসিক্যালি বাংলাদেশের যদি দ্বীপগুলো নিয়ে প্রশ্ন আসে, হয় কক্সবাজার জেলার দ্বীপ নিয়ে প্রশ্ন আসবে অথবা নোয়াখালী জেলার দ্বীপগুলো নিয়ে প্রশ্ন আসবে। আমরা কক্সবাজার জেলার দ্বীপগুলো নিয়ে যদি প্রশ্ন করি, বাংলাদেশের কক্সবাজার জেলার দ্বীপসমূহ, তারপর আমরা নোয়াখালী জেলার অন্তর্গত যে দ্বীপগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। কক্সবাজার জেলার সবচেয়ে আলোচিত দ্বীপের নাম হচ্ছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের স্ট্র্যাটেজিক্যালি সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বীপ। কেন গুরুত্বপূর্ণ তাও আপনারা জানেন। সেন্ট মার্টিনের আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার। সেন্ট মার্টিনের আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার। টেকনাফ থেকে 9 কিলোমিটার দক্ষিণে, 9 কিলোমিটার দক্ষিণে বাংলাদেশের যে দ্বীপ, এটাকে বলা হয় সেন্ট মার্টিন। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যেটা নারিকেল জিঞ্জিরা নামে পরিচিত। নারিকেল জিঞ্জিরা, সেন্ট মার্টিন দ্বীপ, প্রবাল দ্বীপ সব একই। দুইটা বিষয় কি, নারিকেল জিঞ্জিরা, প্রবাল দ্বীপ, টেকনাফ থেকে 9 কিলোমিটার দক্ষিণে 8 বর্গ কিলোমিটার, এই তিনটে বিষয় একই দ্বীপের জন্যই প্রযোজ্য। আমরা যে দ্বীপের জন্য প্রযোজ্য সেটা বাংলাদেশের স্ট্র্যাটেজিক্যালি সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বীপ, যেটা চট্টগ্রামের কক্সেস বাজারের সর্বদক্ষিণে টেকনাফে অবস্থিত। এই সেন্ট মার্টিনের বেসিক্যালি সেন্ট মার্টিন কেন বিখ্যাত, সেন্ট মার্টিন বিখ্যাত হওয়ার পিছনে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে, সেটা আমরা আর গেলাম না, যেটা এটা আমাদের রিটেনের বিষয় না। সেন্ট মার্টিনের দুই ধরনের কচ্ছপ পাওয়া যায়, এটাকে বলা হয় সবুজ কাসিম, আরটা হচ্ছে জলপাই রং কাসিম। সবুজ গ্রিন টার্টল, সবুজ কাসিম, কাসিম মানে কচ্ছপ, ও জলপাই রং। একটা প্রশ্ন এসেছিল কোন একটা বিসিএসে, জলপাই রঙের কাসিম, অলিভ টার্টল, যেটাকে বলে অলিভ মানে আপনারা চাই জলপাই, সে অলিভ টার্টল পাওয়া যায় বাংলাদেশের কোন দ্বীপে? অলিভ টার্টল পাওয়া যায় বাংলাদেশের যে দ্বীপে সেটার নাম হচ্ছে সেন্ট মার্টিন। গ্রিন টার্টল পাওয়া যায় যে দ্বীপে সেটার নাম হচ্ছে সবুজ, মানে হচ্ছে গ্রিন টার্টল। গ্রিন টার্টল মানে হচ্ছে সবুজ কাসিম, আর অলিভ টার্টল মানে হচ্ছে জলপাই রঙের এই কাসিম। অলিভ টার্টল পাওয়া যায় বাংলাদেশের কোন দ্বীপে? এটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপকে একটা মেরিন প্রটেক্টেড এরিয়া ঘোষণা করা হয়েছে, এমপিএ, সংরক্ষিত সমুদ্র সংরক্ষিত অঞ্চল ঘোষণা করা হয়েছে। কত এলাকা? সেন্ট মার্টিনকে কেন্দ্র করে 1743 বর্গ কিলোমিটার এলাকা।
সেন্ট মার্টিনের সাথে জড়িত 1743 বর্গ কিলোমিটার এলাকাকে বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইন 2012 মতে একটা এমপিএ মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয়েছে। এই প্রশ্নটা আমরা সেন্ট মার্টিন থেকে যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে অলিভ টার্টল, গ্রিন টার্টল, রঙিন কচ্ছপ মানে জলপাই রঙের কচ্ছপ অথবা সবুজ কাসিম কচ্ছপ কাসিম পাওয়া যায় কোন দ্বীপে? সেন্ট মার্টিনে। বাংলাদেশের মেরিন প্রোটেক্টেড এরিয়া বলতে কোনটা বোঝানো হয়? বাংলাদেশের মেরিন প্রোটেক্টেড এরিয়া বলা হয় সেন্ট মার্টিন সংলগ্ন 1743 বর্গ কিলোমিটার এলাকাকে। এরকম মেরিন প্রোটেক্টেড এরিয়া এমপিএ বাংলাদেশে আরো আছে। আমরা যদি সোর্স অফ নো গ্রাউন্ড একটা মেরিন প্রোটেক্টেড এরিয়া, আমরা তাহলে বাংলাদেশের প্রধান এই দ্বীপের অবস্থান কোথায় নিয়ে আলোচনা করলাম। সেন্ট মার্টিন একটা দ্বীপ যেখানে বাংলাদেশের মানে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ একটা দ্বীপ। কক্সবাজার জেলায় অবস্থিত আরেকটা দ্বীপের নাম সেন্ট মার্টিনের মতো আলোচিত একটা দ্বীপ, নাম হচ্ছে সোনাদিয়া। এই সোনাদিয়া দ্বীপও বাংলাদেশে একটা নাম করা দ্বীপ। কেন সোনাদিয়া বিখ্যাত? সোনাদিয়ার আয়তন হচ্ছে, এটা কোন একটা বিসিএস এসেছিল, সোনাদিয়ার আয়তন কত? বাংলাদেশের আলোচিত দ্বীপ সোনাদিয়ার আয়তন হচ্ছে 9 বর্গ কিলোমিটার। দেখেন সেন্ট মার্টিনের আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার আর সোনাদিয়া দ্বীপের আয়তন হচ্ছে 9 বর্গ কিলোমিটার। তো দুইটাই কাছাকাছি। সোনাদিয়া দ্বীপ কেন বিখ্যাত? সোনাদিয়া দ্বীপ হচ্ছে বাংলাদেশের, এটাকে বলা হয় বাংলাদেশের কোন দ্বীপকে জীববৈচিত্র্য দ্বীপ বলা হয়? বাংলাদেশের জীববৈচিত্র্য দ্বীপের জন্য বিখ্যাত দ্বীপ নাম হচ্ছে সোনাদিয়া। জীববৈচিত্র্য দ্বীপ নামে পরিচিত হচ্ছে সোনাদিয়া। এখানে বাংলাদেশের প্রধান শুটকি উৎপাদন কেন্দ্র, আপনারা জানেন শুটকি যেটা চট্টগ্রাম কক্সবাজারের সবচেয়ে বেশি বিখ্যাত। এই শুটকি উৎপাদন কেন্দ্র কোথায়? বাংলাদেশের প্রধান শুটকি উৎপাদন কেন্দ্র হচ্ছে সোনাদিয়া। সোনাদিয়া আরো একটা কারণে বিখ্যাত, বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর। বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর যেখানে নির্মাণ হওয়ার কথা ছিল চীনের সাথে চুক্তির মধ্য দিয়ে সোনাদিয়া, যদিও আমরা পরবর্তীতে কখনো পায়রাকে গভীর সমুদ্র বন্দর বলে নিজেদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি, অথবা বর্তমানে মাত্রবাড়িকে বেসিক্যালি বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর হওয়ার জন্য সবচেয়ে পারফেক্ট জায়গা হচ্ছে সোনাদিয়া। এবং আজ হোক কাল হোক বাংলাদেশ সরকার এই সোনাদিয়ায় একটা গভীর সমুদ্র বন্দর বাস্তবায়ন করবে, এটি আমাদের কাছে যেটা মনে হচ্ছে। এখানে গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য বিখ্যাত। গভীর সমুদ্র বন্দর, গভীর সমুদ্র বন্দর নির্মাণের কথা ছিল, নির্মাণাধীন, নির্মাণের এখনো পর্যন্ত আন্ডার কনসিডারেশন। গভীর সমুদ্র বন্দর নির্মাণ যে দ্বীপে সেটা হচ্ছে সোনাদিয়া। এটা মহেশখালীর উপজেলার অন্তর্গত, মহেশখালী সংলগ্ন মহেশখালী জেলার উপগত বাংলাদেশের একটা দ্বীপের নাম হচ্ছে সোনাদিয়া। বাংলাদেশের আর একটা সবচেয়ে আলোচিত দ্বীপের নাম হচ্ছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন সোনাদিয়ার এই দুটো হচ্ছে বাংলাদেশের সবচেয়ে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট, জিওপলিটিক্যালি ইম্পর্টেন্ট বাংলাদেশের একটা দুইটা দ্বীপের মধ্যে একটি। তো বাংলাদেশের এরপর আমরা যদি আরেকটা দ্বীপের কথা বলি, এটার নাম হচ্ছে মহেশখালী, আমরা সবাই জানি। আমি একটু জাস্ট আলোচনা করার জন্য, মহেশখালী দ্বীপ বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ যেখানে পাহাড় রয়েছে, দ্বীপের মধ্যে পাহাড় রয়েছে, পাহাড়ি দ্বীপ। এই দ্বীপটা একসময় বাংলাদেশের স্থলের সাথে কানেক্টেড ছিল, স্থল ভূমির সাথে বাংলাদেশের কানেক্টেড ছিল। এই সোনাদিয়া দ্বীপের মতোই মহেশখালী দ্বীপ একেবারে সরাসরি স্থলভাগের সাথে কানেকশন যুক্ত ছিল। তো 1599 সালে ওই অঞ্চলে আরাকান অঞ্চলে একটা ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের পরে মহেশখালী স্থলভাগ থেকে পৃথক হয়ে যায়, মাঝখানে একটা চ্যানেল হয়ে যায়। তাই 1599 সালে এটা পৃথক হয়ে যায়, ভূমিকম্পের মধ্য দিয়ে মাধ্যমে পৃথক হয়ে যায় যে দ্বীপটা সোনা মহেশখালী। মহেশখালী দ্বীপ হচ্ছে কক্সবাজারের সাথে কানেক্টেড একটি বাংলাদেশের ভূখণ্ড, যা 1599 সালে ভূমিকম্পের কারণে কক্সবাজার জেলার ভূখণ্ড থেকে পৃথক হয়ে গেছে। দেখেন 1599 সালে এটা বাংলাদেশের প্রথম ডিজিটাল দ্বীপ। সরকার এখানে যেহেতু ডিজিটাল দ্বীপ ঘোষণা করেছে, কেন? এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি পুরোপুরিভাবে প্রথম হয়েছে, যেন বাংলাদেশের প্রথম ডিজিটাল দ্বীপের নাম হচ্ছে মহেশখালী। মহেশখালীর পাহাড়ে একটা বিখ্যাত মন্দির আছে, নানা কারণে বাংলাদেশে আলোচিত, মন্দিরটার নাম হচ্ছে আদিনাথ মন্দির। বাংলাদেশে একটা প্রশ্ন মাঝে মাঝে হয়তো আসতে পারে, আদিনাথ মন্দির কোথায় অবস্থিত? আদিনাথ মন্দির কক্সবাজার জেলার মহেশখালী দ্বীপে আদিনাথ মন্দির অবস্থিত। যে স্থানে সে দ্বীপের নাম হচ্ছে আদিনাথ মন্দির অবস্থিত যে স্থানে, সে স্থানটার নাম হচ্ছে মহেশখালী। মহেশখালী দ্বীপে
আদিনাথ মন্দির অবস্থিত, মহেশখালী দ্বীপে আদিনাথ মন্দির অবস্থিত। আমরা বাংলাদেশের দ্বীপসমূহ নিয়ে আলোচনা করতে গেলে সবচেয়ে কক্সবাজার জেলার এই দ্বীপগুলো নিয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই কক্সবাজার জেলার দ্বীপের পরে আমরা এই নোয়াখালীর জেলার আশেপাশে বেশ কয়েকটা দ্বীপ গড়ে উঠেছে। এই নোয়াখালী জেলার দ্বীপগুলো নিয়েও এখন প্রশ্ন আসার মতো পরিবেশ অথবা ওভারঅল একটা অবস্থা তৈরি হয়েছে। আমরা এখন নোয়াখালী জেলার অন্তর্গত সেই কয়েকটা দ্বীপ সেগুলো নিয়ে একটু আলোচনা করি। কোন জেলার অন্তর্গত? নোয়াখালী। আপনারা অনেকেই হয়তো এখন আমার ক্লাস যারা করছেন এর মধ্যে কেউ আছেন কিনা আমি জানি না। তো নোয়াখালী জেলার অন্তর্গত দ্বীপ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বীপ নিয়ে আমরা একটু কথা বলতে গেলে সবার আগে যার নাম আসে সেটার নাম হচ্ছে নিজুম দ্বীপ। নিজুম দ্বীপ, এই নিজুম দ্বীপ একসময়, নিজুম দ্বীপকে একসময় কেউ বলতো বাউলার চর। বাউলার চর নামে আমরা অনেকেই পরিচিত ছিল, এটা বাউলার চর। একসময় চর, আমরা যারা এরকম উপকূলীয় অঞ্চলে বড় বড় বেড়ে উঠেছে আমরা দ্বীপ বলতে এটাকে চর বুঝিতাম। চরকে বলা হয় দ্বীপ, অফিসিয়াল নেম হচ্ছে দ্বীপ। বাউলার চর নামে এটা পরিচিত ছিল। এই দ্বীপে এক পর্যায়ে 2001 সালে বাংলাদেশ সরকার অনেকগুলো স্থানকে বাংলাদেশের জাতীয় উদ্যানের অন্তর্ভুক্ত করে। 2001 সালে এটাকে বলছে এটা জাতীয় উদ্যান, বাংলাদেশের যে জাতীয় উদ্যান আছে সেই জাতীয় উদ্যানের অন্তর্গত, জাতীয় উদ্যানের অন্তর্ভুক্ত করা হলো। জাতীয় উদ্যানের অন্তর্ভুক্ত করা হলো নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় অবস্থিত। হাতিয়া উপজেলা, হাতিয়া উপজেলা, হাতিয়া উপজেলা অন্তর্গত একটা ইউনিয়নের নাম হচ্ছে বর্তমানে নিজুম দ্বীপ। নিজুম দ্বীপ একটা ইউনিয়নের নাম, একটা দ্বীপের নাম, যেটা 2001 সালের জাতীয় উদ্যানের অন্তর্ভুক্ত। এটা 1990-এর দশকে, আমার স্পেসিফিকলি সালটা মনে নাই, এখানে প্রথম কিছু হরিণ, কয়েক জোড়া হরিণ ধরে নিয়ে ওখানে ছেড়ে দিয়েছিল। এই জন্য বর্তমানে বাংলাদেশে ওখানে মানে হরিণের অভয়ারণ্য গড়ে উঠেছে। হরিণের অভয়ারণ্য, সুন্দরবনের বাইরে বাংলাদেশের যে এলাকায় সবচেয়ে হরিণের অভয়ারণ্য গড়ে উঠেছে সেই এলাকাটার নাম হচ্ছে নিজুম দ্বীপ। আমরা নিজুম দ্বীপের আলোচনাটা এই যে এই পর্যায়ে আলোচনা করলাম। নোয়াখালী জেলার অন্তর্গত আর একটা আলোচিত দ্বীপের নাম হচ্ছে, আপনারা সবাই জানেন, বর্তমানে নানান কারণে আলোচিত, নাম হচ্ছে ভাসানচর। ভাসানচর কেন? এখানে রোহিঙ্গা রিফিউজি ক্যাম্প হচ্ছে, রোহিঙ্গা রিফিউজি ক্যাম্প, রোহিঙ্গা ক্যাম্প। আমি শুধু রোহিঙ্গা ক্যাম্প লিখলাম। এই রোহিঙ্গা ক্যাম্প, এখানে 1 লাখ রোহিঙ্গাকে বসবাস করা হবে। 1 লাখ, ইতিমধ্যে 30,000, 1 লাখ বসতি, রোহিঙ্গাদের জন্য 1 লাখ বসতি স্থাপন করা হচ্ছে। 1 লাখ বসতি রোহিঙ্গা থাকার জন্য, 1 লাখ রোহিঙ্গার জন্য বসতি স্থাপন করা হচ্ছে। এই দ্বীপের আয়তন হচ্ছে 13,000 একর। ভাসানচরের আয়তন হচ্ছে 13,000 একর। এই ভাসানচরটা নোয়াখালী জেলার অন্তর্গত চর-ঈশ্বর ইউনিয়নের মধ্যে, চর-ঈশ্বর যে ইউনিয়নের মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করেছে সেই ইউনিয়নের নাম হচ্ছে চর-ঈশ্বর ইউনিয়ন। চর-ঈশ্বর ইউনিয়ন পরিষদের মধ্যে এটাকে অন্তর্গত করা হয়েছে। তো এটা বর্তমানে বাংলাদেশের ইউএনএইচসিআর থেকে শুরু করে আন্তর্জাতিক যে সংস্থাগুলো বাংলাদেশের কাজ করে তাদের একটা বড় অংশ এখন সেখানে না রিফিউজি ক্যাম্পগুলোকে সহযোগিতা করার চেষ্টা করতেছে, সেখানে কার্যক্রম শুরু করেছে। নোয়াখালী জেলার আরেকটি অন্তর্গত চর নাম হচ্ছে জাহাজিয়ার চর, জাহাজির চর। আমি শুদ্ধ ভাষায় লিখলাম, আসলে চট্টগ্রামের মানুষ চট্টগ্রাম অঞ্চলের নামগুলোকে একটি বিকৃত হয়ে বলা হয় জাহাজিয়ার চর। আমরা যদি কারণ যদি আমার নামও বলা হয় দেখবেন যে একটু মানে অন্যভাবে বলা হয়, একটু বিকৃত করে উচ্চারণ। জাহাজির চর এই শব্দগুলো অফিসিয়াল নাম ছিল জাহিজার চর। এই জাহিজার চরের নাম, এটা অফিসিয়াল নেম দিয়েছে জাহাজির চর। এটা একটু বাংলাদেশের একটা নোয়াখালী জেলার অন্তর্গত একটা ছোট্ট একটা দ্বীপ। এটা কেন বিখ্যাত? এটা বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে 2013 সালে, 2013 সালে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এটা হস্তান্তর করা হয়, সেনাবাহিনীর হাতে এটা দিয়ে দেওয়া হয়। আমার সেখানে বর্তমানে সেনাবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। সেনাবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে বাংলাদেশের যে দ্বীপে, সেই দ্বীপটার নাম হচ্ছে জাহাজিয়ার চর। বাংলাদেশের আলোচিত এই চরগুলো, এই দ্বীপগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, একটু তুলে ধরলাম আপনাদেরকে। বাংলাদেশের আজকের ভূপ্রকৃতি পরিবেশের সম্পদ এবং চ্যালেঞ্জ আলোচনায় বাংলাদেশের নিঃসন্দেহে অধ্যায়ের মধ্যে নদ নদী, নদী সম্পদ, প্রকৃতি সম্পদ
এবং আরো সম্পদের মধ্যে আমরা এই দ্বীপগুলোই বাংলাদেশের সম্পদ। নানানভাবে সম্পদ, এই দ্বীপগুলো শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে আপনারা যদি বাংলাদেশের শুধুমাত্র মানে জিওপলিটিক্যালি বাংলাদেশের সমুদ্র সীমা বৃদ্ধিতে, বাংলাদেশের মৎস্য সম্পদ আহরণে, বাংলাদেশের সমুদ্র কাঠামোতে অবকাঠামো তৈরিতে এবং ভবিষ্যতে যেটাকে সম্ভাবনার দ্বার বলা হয় ব্লু ইকোনমি, যেটাকে সুনীল অর্থনীতি বলে, সুনীল অর্থনীতির উন্নয়নে একটা বড় ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই দ্বীপগুলো। তো বাংলাদেশের এই জন্য দ্বীপগুলোই বাংলাদেশের বড় সম্পদ। তো বাংলাদেশের ভূপ্রকৃতির এই চ্যাপ্টারে যদি আমরা আরেকটু আলোচনা করে আজকের ক্লাসটা শেষ করব। বাংলাদেশে যেমন অসংখ্য নদ নদীর দেশ, বাংলাদেশ যেমন অসংখ্য দ্বীপের দেশ, একইভাবে বাংলাদেশে প্রাকৃতিক বৈচিত্র্যের আরেকটা গুরুত্বপূর্ণ অংশীদার হচ্ছে বাংলাদেশে রয়েছে। বাংলাদেশে আরো কিছু বিষয় রয়েছে যেটাকে হাওর, বাউড, বিল। আমি তিনটা বিষয় আলোচনা করে আজকের ক্লাসটা শেষ করব। তিনটা বিষয় কাছাকাছি, আমি একটু ডিফারেন্সটা বোঝানোর মাধ্যমে আজকের ক্লাসটা এখানে শেষ করি। একটা হচ্ছে হাওর। প্রথমে বিল বলি, আমি কোনটাকে বিল বলা হয়? এবার আছে হাওর, এবার আছে বাউর। দেখেন বিল, হাওর, বাউর যে নামে আপনি বলেন না, এখানে তিনটা বিষয় পানির নিচে থাকে সবসময়। বিলও পানির নিচে থাকে বছরের অধিকাংশ সময়, বিল অথবা কিছু সময় পানির নিচে থাকে, হাওর যেটা বছর অধিকাংশ সময় কিছু সময় পানির নিচে থাকে, আর বাউর। এই তিনটা বিষয় যেখানে স্থলভাগ সর্বদা পানির নিচে, গভীর নগভীর পানির নিচে। বাংলাদেশে বিল বলা হয়, আমি একটু যদি আপনাদেরকে একটু ক্লারিফিকেশনটা দিতে পারতাম, বিল বলা হয় এমন একটা স্থান যেটা বছরের বেশিরভাগ সময় পানির নিচে থাকে, কিন্তু যার তলটা সমতল, যার যে তল পানির নিচে যে তল তল সেটা হচ্ছে সমতল, এটাকে বলা হয় বিল। কোন জলাধারের যদি জলাধারের গভীরতা কম হয়, কোন জলাধারের গভীরতা কম হয় অথবা কোন মৌসুমের কোন সময় জলাধার পানির গভীরতা একেবারেই কমে যায় এবং যার তল সমতল হয়, সেটাকে বলা হয় বিল। তো বাংলাদেশের বৃহত্তম বিলের নাম আমরা সবাই জানি, নাম হচ্ছে চলন বিল। বাংলাদেশের বৃহত্তম বিল। এই চলন বিলের অবস্থান কোথায়? চলন বিল হচ্ছে পাবনা এবং নাটোরে। পাবনা এবং নাটোরে চলন বিল, বাংলাদেশের বৃহত্তম বিল চলন বিল হচ্ছে পাবনা এবং নাটোরে। চলন বিলের সর্বদা মানে গড় গভীরতা, চলন বিলের গড় গভীরতা সবসময় পানি কত থাকে? 1 থেকে 3 মিটার। 1 থেকে 3 মিটার। বাংলাদেশের বৃহত্তম বিল চলন বিল কি? বাংলাদেশের বৃহত্তম বিল। এই বিল সব সময় কোথায় অবস্থিত? চলন বিল বৃহত্তম বিল পাবনা এবং নাটোরে অবস্থিত। বাংলাদেশে এটা বিলের নাম হচ্ছে চলন বিল, যেখানে গড় গভীরতা হচ্ছে 1 থেকে 3 মিটার পানির নিচে থাকে সব চলন বিল। বাংলাদেশে এরকম আরো অনেকগুলো বিল আছে, বিলগুলো মৎস্য সম্পদের প্রধান আধার। বাংলাদেশের যেমন আড়িয়াল বিল আছে, আড়িয়াল বিল যেখানে একটা সরকার বিমানবন্দর করতে চেয়েছিল। আড়িয়াল বিল কোথায়? আড়িয়াল বিল হচ্ছে মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জে। বাংলাদেশে আপনারা জানেন তামাবিল রয়েছে, তামাবিল। তামাবিল কোথায়? বাংলাদেশে তামাবিল আর বাইক্যের বিল। বাইক্যের বিল এগুলো হচ্ছে মৌলভীবাজার জেলায়, মৌলভীবাজার জেলায় বাইক্যের বিল, তামাবিল আপনারা সবাই জানেন মৌলভীবাজার জেলার মধ্যে অবস্থিত। তারপর আমরা যদি আরো বিল বলি, বাংলাদেশে এরকম আলোচিত আরো বিল, ববদেহ। ববদেহ কোথায়? ববদেহ বিল এটা একটা বিলের নাম। ববদেহ বিল হচ্ছে যশোরে। বাংলাদেশে ববদেহ বিল হচ্ছে যশোরে। একটু পরে দিয়ে দেন তাহলে। ববদেহ বিল যশোরে। আমরা যদি দেখি ববদেহ বিল যশোরে। তো বাংলাদেশে আলোচিত বিল যদি আমরা কয়েকটা বিলের সম্পর্কে একটু জাস্ট এক নজরে জেনে নিলাম। বাংলাদেশের চলন বিল বৃহত্তম বিল যেটা পাবনা নাটোর, ববদেহ বিল যশোরে, আড়িয়াল বিল মুন্সিগঞ্জের, তামা বিল বাইক্যের বিল মৌলভীবাজারে, বিল ডাকাতিয়া খুলনাতে। বিল ডাকাতিয়া আমরা এগুলো খুলনা। তো এমন একটা ঠিক বিল আর হাওড়ের মধ্যে পার্থক্যটা কোথায়? বিলও পানির নিচে থাকে, হাওড়ও পানির নিচে থাকে। বিলের সমতলটা হচ্ছে, তলটা হচ্ছে সমতল, আর হাওড়েরটা হচ্ছে খাড়া। যত দূরে যাবে, যত স্থলভাগ থেকে দূরে যাবে, তত বেশি গভীর। মনে করেন আমি যদি বলি এই যে এটা হচ্ছে
এই প্লেনটা হচ্ছে বিল। আর যদি দেখেন, আমি যদি এটা আপনাদের একটা মানচিত্রে এটা পিরিচ দেখাই, পিরিচের এই যে দেখেন পিরিচ, আমরা যদি কাপের চায়ের কাপে পিরিচ দেখাই, যত দূরে যেতে দিকে তত বেশি গভীরতা বাড়ছে। এটার নাম হচ্ছে হাওর। বিল এবং হাওরের পার্থক্যটা আমরা কোন জায়গায়, সে বিষয়টা আমরা তুলে ধরলাম। তাহলে বাংলাদেশে এরকম হাওর আছে। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম হাওর আমরা সবাই জানি, বাংলাদেশের বৃহত্তম হাওরের নাম হচ্ছে হাকালুকি হাওর। হাকালুকি কোথায়? মৌলভীবাজারে। মৌলভীবাজারে বাংলাদেশের বৃহত্তম হাওর। বাংলাদেশে আমরা যদি আলোচিত, যেটা আমরা পর্যটনের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে নিকলি। নিখিল হাওর কোথায়? কিশোরগঞ্জে। বাংলাদেশের আরেকটা নাম করা বৃহত্তম হাওর হাকালুকির মতো নাম হচ্ছে টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর কোথায়? টাঙ্গুয়ার হাওর হচ্ছে সুনামগঞ্জে। সুনামগঞ্জ জেলায় টাঙ্গুয়ার হাওর অবস্থিত। এই একমাত্র হাওর এটা বাংলাদেশের রামসার সাইট। রামসার সাইট বলা হয় বাংলাদেশে দুইটা সাইটকে। রামসার সাইট, রামসার সাইট মানে যেখানে 1971 সালে ইরানের রামসার একটা কনভেনশন হয়েছিল, যেটার জলাভূমিগুলো রক্ষা করার জন্য একটা কনভেনশন, যেটার নাম হচ্ছে রামসার কনভেনশন। সেই রামসার কনভেনশনের আওতাধীন বাংলাদেশের দুইটি সাইট আছে, একটার নাম সুন্দরবন আর একটার নাম হচ্ছে টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর এই দুটো হচ্ছে রিকগনাইজড। হাকালুকি হাওর এটা প্রপোজড, এটা কোনো স্বীকৃতি পায় নাই। এটা একটা রামসার সাইট হিসেবে প্রস্তাবকৃত একটি বাংলাদেশের হাওর। তাই বিল এবং হাওরের মধ্যে পার্থক্যটা কোথায়? নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন বিল এবং হাওরের পার্থক্য কোথায়। তাহলে বিল, হাওর। বাংলাদেশে আর কিছু এলাকা আছে যেগুলো এরকম পানির নিচে থাকে, যেগুলো পানির নিচে থাকে, তো বিলের মতো না আবার হাওরের মতো না। এগুলোকে অনেকে বলে বাউর। পরিত্যক্ত বাহু কার? নদীর পরিত্যক্ত। কোন একটা নদী, নদীর পরিত্যক্ত বাহুর নাম হচ্ছে বাউর। কোন একটা নদী কিছুদূর প্রবাহিত হওয়ার পর তো বছরের পর বছর নদীর গতিপথ হারিয়ে, অথবা নদীর গতি কমে যাওয়ার কারণে সে তার গতিপথ চেঞ্জ করে আটকে গেছে, কিছু পানি দীর্ঘ বছর ধরে আটকে গেছে, এগুলোকে বলে নদীর পরিত্যক্ত বাহু। মানে একটা এতদিন ধরে প্রবাহমান ছিল, হঠাৎ করে সে চারদিকে স্থল ভাগ ধরে আটকে গেছে, নদীর পরিত্যক্ত বাহু। এগুলো অনেকটাই অশ্বক্ষুরাকৃতির হয়। অশ্বক্ষুরাকৃতির হয় বাংলাদেশের, অশ্বক্ষুরাকৃতি। এদের আকার হচ্ছে অশ্বক্ষুরাকৃতি। বাংলাদেশের বিশেষ করে যশোর এবং ঝিনাইদহে, যশোর এবং ঝিনাইদহে বাউর রয়েছে। বাউর বেশি, মানে বেশিরভাগ বাউড হচ্ছে ওই লেখে। এর মধ্যে আলোচিত আলোচিত বাউডের নাম হচ্ছে ইসামতি ঝিনাইদহে। আলোচিত বাউডের নাম হচ্ছে জয়দিয়া। জয়দিয়া একটা কিসের নাম? বাউডের নাম। সাগরকালী কিসের নাম? বাউডের নাম। তাহলে আমরা বাংলাদেশের একই ক্যারেক্টারিস্টিক্স, একই বৈশিষ্ট্যের তিনটি প্রধান বিষয়, এটার নাম হচ্ছে বিল, একটা হাওর আর একটা বাউল। এই তিনটে বিষয় বাংলাদেশের প্রকৃতিকে একটা ভারসাম্য দিয়েছে, প্রাকৃতিক বৈচিত্র্য দিয়েছে। বিলগুলো বাংলাদেশের মৎস্য সম্পদের আধার, বাংলাদেশের হাওরগুলো বাংলাদেশের মৎস্য সম্পদের আধার, আর বাউরগুলো বাংলাদেশের বাংলাদেশের মিঠা পানির মাছের বড় উৎস হচ্ছে বিল, হাওর এবং বাউর। তা বাংলাদেশের এই হাওর বিল আজকে মূলত আমি আজকের চ্যাপ্টারটা এখানে শেষ করলাম। বাংলাদেশের পরিবেশ, ভূগোল ও পরিবেশের আজকের যে ক্লাস, এই ক্লাসটা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা ক্লাসে ছিলেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে স্পেসিফিকলি আজকের ক্লাসের উপরে, বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশের নদী সম্পদ, বাংলাদেশের নদ নদী, বাংলাদেশের দ্বীপসমূহ এবং বাংলাদেশের বিল, হাওর এবং বাউট, এই সংক্রান্ত কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আর না থাকলে আমরা আজকের ক্লাসটা এখানে বিদায় নিব। অসংখ্য ধন্যবাদ যারা ক্লাসে ছিলেন, মানে ক্লাসে যারা রেসপন্স করেছেন তাদের সবাইকে। যদি প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞাসা করে লিখতে পারেন, আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা 1-2 মিনিটের মধ্যে আপনাদের যদি প্রশ্ন থাকে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ক্লাস করেছেন। আর যদি প্রশ্ন থাকলে আপনারা লিখতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা যে কোনো কারণে ক্লাসে পুরোপুরি ছিলেন না, তারা চাইলে ক্লাসটা পুরোপুরি দেখে নিতে পারেন।
তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন, আমরা লিখলে আমরা প্রশ্নের সাইদুল ইসলাম সানি, থ্যাংক ইউ। আপনারা যারা ক্লাসে অংশগ্রহণ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। শেষ করে দিচ্ছি। হ্যাঁ।